অনেকে মনে করেন যে সেই দিন রাত্রে অভয়ার সঙ্গে যারা ছিলেন সঙ্গীরা, তাদের মধ্যেও ডক্টর সন্দীপ ঘোষের সিন্ডিকেটের অনেকেই ছিলেন। এটার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট থাকতে পারে। মৃতদেহ অর্থাৎ নেক্রোফেলিয়া, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা, এই বিষয়ে কি কোনো তথ্য আপনি জানেন? আমি আমার জীবনে আমার ক্যারিয়ারে এত নোংরা লোক দেখিনি, মানে ওকে মানুষ বলাটাও কিন্তু ইনহিউম্যান। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়, এই ধরনের অভিযোগ কি ডক্টর সন্দীপ ঘোষের বা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন? আমি একটাই জিনিস জানি কি, যারা দোষী ছিল শাস্তি পেয়েছে। আপনাকে কোনো কুপ্রস্তাব দিয়েছিল? আমাকে লাইভ থ্রেট করেছিল, আমাকে ফোনে ফোনে হুমকি দিয়েছিল। ডক্টর সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যারা ছিল তারাই ছাত্রদের উস্কে দিত। ডক্টর সন্দীপ ঘোষ নাকি ফার্স্ট ইয়ারে মেয়েদেরকে টার্গেট করেন। আরজি করের মহিলা ডাক্তার যারা ছাত্রী, তারা ডক্টর সন্দীপ ঘোষের আমলে তারা নিরাপদ ছিল না? আমি ডক্টর সুদীপ্ত রায়কে যখন বলি ওনার সম্পর্কে, উনি বললেন ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছে অনেস্ট লোক, তুমি মিথ্যা কথা বলছো, তোমার এগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। আপনার মনে হয় কে ছিল মাথার উপরে? ডক্টর সুদীপ্ত রায় ওনার মাথায় হাত রেখে দিলেন। ডক্টর সুদীপ্ত রায়ের ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিকে কি আপনি তথ্য দিচ্ছেন? হ্যাঁ, আমি তো প্রমাণ দিয়েছি বলে তো ওরা অ্যারেস্ট হয়েছে না। অনেক সময় নাকি ওনার চেম্বার বিশেষ কেউ ঢুকলে বন্ধ হয়ে যেত এবং এঙ্গেজ, মানে লাল বাতি জ্বলে এঙ্গেজ জ্বলছে, তাও ভেতরে থেকে বন্ধ আছে, কেউ আছে, কে এসছে, অমুক ম্যাডাম এসছেন, অমুক ম্যাডাম আছেন, মিটিং করছেন কি করছেন ভগবান জানে। সত্যি কি আরজি করেই মধু ছিল? আমি তো তাই দেখলাম, ওখানে মধু ছিলই বলে তো উনি আর ডক্টর সুদীপ্ত রায় তো বারবার আরজি কর থেকে ওনাকে দুবার সরানো হলো, আবার আরজি করে। ধরুন গেস্ট হাউসের ঘটনা বা ওনার কেবিনের ঘটনা, এগুলো আপনি নিজে দেখেছেন? নিজে মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসে এবং ওরা মদ খায়, নিজের চোখে দেখেছি। ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে সিন্ডিকেট, তাদের সঙ্গে যদি কোনো ছাত্রী রাজি হতো তাদের কুপ্রস্তাব মেনে নিতে, তাহলে তাদের উন্নতি অর্থাৎ সিঁড়িবে তারা উন্নতির পথে এগিয়ে যেত। যেহেতু ওই মেয়েরা ওনার প্রস্তাব স্বীকার করেনি বলে ওনাদেরকে প্র্যাকটিক্যালি ফেল করিয়ে দেওয়া হলো। মোটামুটি কত টাকা রোজগার করতেন এই দুর্নীতির মাধ্যমে ডক্টর সন্দীপ ঘোষ? 10-15 লাখ টাকা তো পার মান্থ উনি, মানে ইজিলি, তার কারণ হ্যাঁ হিসাবে, আমার হিসাবে গাড়ি থেকে শুরু করে সব পাচ্ছিলেন, তাছাড়াও 10 থেকে 15 লাখ টাকা মতো তার মাসিক উপার্জন ছিল। আফসার আলী তিনি হুমকি দিচ্ছেন এবং ফোন নাম্বারের কথা বলছেন। কিছুক্ষণের জন্য মনে হলো আমাকে মেরে ফেলবে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আয়ারল্যান্ডের লেখক ব্রাম স্টোকার একটা অসাধারণ উপন্যাস লিখেছিলেন। একটা উপন্যাসেই তিনি গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন। উপন্যাসের নাম আমরা সবাই জানি, ড্রাকুলা। ঠিক সেরকম একজনকে আজকে আপনাদের সামনে হাজির করছি, যাকে এখন আমরা সবাই চিনি, যিনি আরজি করের মতো ঐতিহ্যপূর্ণ একটি হাসপাতাল প্রতিষ্ঠানে প্রথম দিন থেকে বুঝেছিলেন এমন একজন এসেছেন ড্রাকুলার মতো, যিনি শয়তানের ল্যাবরেটরি তৈরি করবেন এই আরজি করকে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর+ নিউজ। আর আমার সঙ্গে রয়েছে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছে নারায়ণ এবং রুমঝুম সামন্ত। আমরা আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন আখতার আলী। আপনাকে স্বাগত আর+ নিউজ রুমে। আমি প্রথমেই আপনার পরিচয়টা তো দেওয়ার আগে আমি একটু মুখবন্ধ বলছিলাম যে আপনি প্রাক্তন ডেপুটি সুপার আরজি কর এবং আপনি সেখানে প্রথম ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে আপনার মোলাকাত হয়। প্রথম মোলাকাতটা কীরকম ছিল? জানুয়ারি 2021-এ উনি জয়েন করেন। তো ওনার জয়েন করার আগেই ওনার সম্পর্কে আমি, তার কারণ উনি ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন এবং আমাদের তো কলিগ আছে ন্যাশনাল মেডিকেল কলেজে। তো শুনে আমি অবাক লাগলো কি এরকম ক্যারেক্টারলেস লোককে, কেন ওনার সম্পর্কে মোটামুটি ন্যাশনালে একটা দুর্নীতির ব্যাপারটা ছিল। ওনার একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারিও তখন চলছিল স্বাস্থ্য ভবনে।
তো আমি ভাবলাম কি এবার আরজি করে কপাল মনে হয় খারাপ আছে, এরকম লোকের মানে আরজি করে প্রিন্সিপাল হয়েছে। তো প্রথম দিন খুব একটা জাস্ট উনি প্ল্যাটিনামের সেকেন্ড ফ্লোরে বসতেন, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে বসতাম। একটু ডিস্ট্যান্স ছিল আর বেশি, তার কারণ ওনার একটা বদনামই ছিল, খুব একটা ওনার কাছে যেতাম না। আমরা তো এমএসভিপিকে রিপোর্ট করতাম, তখন মানস বন্দ্যোপাধ্যায় এমএসভিপি ছিলেন। এইটা মানে জাস্ট একটা শর্টে, বাট তারপরে হঠাৎ একটা টার্ন হয় মানে দেখি ছাত্ররা রোজ ঘেরাও করে, রোজ আন্দোলন করে, প্রিন্সিপালকে রোজ রেগুলার বেসিসে ঘেরাও করে। তখন আমরা জানার চেষ্টা করি কি ঘেরাওটা কেন। তো উনি ঢুকেই ওনার রংটা দেখাতে শুরু করে দেন। এবার রংটা দেখাতে শুরু করেন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার। মানে এটা উনি সবথেকে মানে ওনার প্রথম যে প্রকাশ করেন ওনার যে নেগেটিভ জিনিসগুলো, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছাত্রদেরকে না জিজ্ঞেস করে 8-10 জনকে বসিয়ে স্টুডেন্ট কাউন্সিল ফরমেশন করেন। এই জিএস প্রেসিডেন্ট বা এই কাউন্সিলগুলো ফরমেশন করে দেন, তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন শুরু করে। এবার এটা 1 মাসের ওপরে চলে, রেগুলার বেসিসে ওনাকে ঘেরাও করে, মানে রোজ প্রিন্সিপাল সন্ধ্যাবেলা হলেই প্রিন্সিপাল ঘেরাও, এইরকম একটা মানে জিনিস হচ্ছিল আরজি করে। ছাত্ররা তো আপনাকে খুব পছন্দ করতো, আপনাকে ভালোবাসতো, এরকম শুনেছি। ছাত্ররা ওদের সমস্যা নিয়ে অ্যাকচুয়ালি ছাত্রদের কথা শোনার মতন কেউ ছিল না। ওরা প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল বাইপাস করে ডিনের কাছে পাঠিয়ে দিত। ডিন অনেক সময় থাকতেন না, উনি অসুস্থ ছিলেন, উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন। মানুষ হিসাবে ভালো, কিন্তু উনি যেহেতু কোলন ক্যান্সার ছিল উনি একটু সময় কম দিতেন। এবার ছাত্রদের নানা রকম সমস্যা, ধরুন হোস্টেলের সমস্যা থেকে আরম্ভ করে কমন রুমের সমস্যা, তখন কোভিড ফেজ চলছিল, কোভিড ফেজ 2। তো ওনার বিভিন্ন রকম ব্যাপার, ছাত্ররা যখনই আসতো আমি ওদের প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আমি যতটা আমার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমার দায়িত্ব পালন করেছি আমি। অনেকে বলেন যারা তার বিরুদ্ধে ছিলেন, অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যারা ছিলেন তারাই ছাত্রদের উস্কে দিত। এটা ঠিকই, একটা সময় এমন হয়েছে কি ছাত্রদের যে আন্দোলনটা খুব মানে মানে ওরা আর অন্যায় সহ্য করতে পারছিল না। তখন আমি খুব অ্যাডমিনিস্ট্রেশনে প্রিন্সিপালের ওই সাইডে ঢুকিনি, আমি জানতাম না কি বিষয়টা কি। এটা একটা মানে আপনাকে পুরো ডিটেল আমাকে বলতে হবে। হঠাৎ কী হয়, ছাত্ররা প্রিন্সিপাল স্বাস্থ্যভবনে গিয়েছিলেন, এমএসভিপি ঘরে বাইরে থেকে তালা মেরে দেয়, তারপরে এমএসভিপি অজ্ঞান হয়ে যায়, তারপরে এমএসভিপি আইসিসিউতে ভর্তি হয়ে যায় আরজি করে। সেকেন্ড ডেতে যখন সন্ধ্যাবেলা হয় ছাত্ররা ঘেরাও করে নেয়, ঘেরাও করে ছাত্ররা তখন হাঙ্গার স্ট্রাইক করছিল, বেশ 8-10 জন, মানে আন্দোলন তো চলছিল কিন্তু 8-10 জন হাঙ্গার স্ট্রাইক করছিল। এবার তারপরে রাত্রিরে ওরা প্রিন্সিপালের ঘরে বাইরে, চেম্বারে বাইরে, প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে ওরা ঘুমিয়ে পড়ে। আমরা সারা রাত ছিলাম। ভোর 5টার সময় প্রিন্সিপাল হচমকা দরজা খুলে ওদের মানে ওরা যেহেতু দরজার বাইরে ঘুমিয়ে পড়েছিল, ওদের গা উপরে পা দিয়ে পালিয়ে যায়। এবার পালাবার পরে ওরা ভীষণ রেগে যায়, ইরিটেটেড হয়ে যায়, প্রিন্সিপালকে ওরা তাড়া করে মানে অনেকক্ষণ তাড়া করে। আরজি কর থেকে দেশবন্ধু পার্ক অবধি সব ছাত্ররা প্রিন্সিপালকে পেছন তাড়া করে। দেশবন্ধু পার্কের কাছে গিয়ে পুলিশ রেস্কিউ করে। এবার তখন প্রিন্সিপাল স্যার আমাকে কতগুলো চিঠি দেন, 5-6খানা চিঠি হবে, ওই ভাইস চ্যান্সেলরকে দেওয়ার জন্যে, ডিএমইকে দেওয়ার জন্যে। তা আমি বললো তুমি সকালে এই চিঠিগুলো কাউকে দায়িত্ব দিয়ে। তা আমার একটু টাইমিংয়ের গোলমাল হয়ে গেল, প্রিন্সিপাল পালিয়ে গেল, আমার চিঠিগুলো লোককে দিয়ে বোঝাতে একটু সময় পেরিয়ে যেই আমি নাবি প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের নিচে একটা আইল্যান্ড আছে, ওখানে নাবি, আমার একটা ওই সুইফট ডিজায়ার ভাড়ার গাড়ি ছিল, তো ওরা গাড়িতে যেয়ে আমি বসেছি, ওরা আমাকে এসে ঘিরে আমাকে আটকে দিল। এবার আটকে গিয়ে প্রথমে তো ওরা অ্যাট্যাক করবে এরকম একটা পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য মনে হলো আমাকে মেরে ফেলবে। তারপরে আমি ওদের বললাম আমি একটু অস্বস্তি ফিল করছি, আমি একটু ওয়াশরুমে যাব। তো ওখান থেকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং একটু দূরে ছিল, গেস্ট হাউস কাছাকাছি ছিল। তো ফাট করে গেস্ট হাউসে ছুটে আমি গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করি,
কিন্তু ওরা এত রেগে ছিল কি ওরা ধাক্কা মেরে দরজা চিটকিলি ফিটকিলি ভেঙে ব্যাস গেস্ট হাউসে আমাকে ডিটেন করে দেয়। ওরা ডিটেন করে দেয়। প্রথমে তো মানে সবাই মানে যেরকম একটা অ্যাগ্রেসিভ মুডে হয়, সে ধরুন 100-200 ছাত্র, তার মধ্যে আমি একা, সে মানে আমাকে কি করবে আমি বুঝতে পারছি না, মেরে ফেলবে কি করবে। আমি বোঝাবার চেষ্টা করছি আমি প্রেশারের রুগী, আমার হাইপার টেনশন আছে। দুজন ছাত্র ওর মধ্যে থেকে রেগে ল্যাসিক্স ইঞ্জেকশন আমাকে দিয়ে দেয়, বলে ঠিক আছে আপনার হাইপার টেনশন আছে, আমরা ডাক্তার, ল্যাসিক্স ইঞ্জেকশন দিলে ওই বাথরুম ইউরিনেশন হয় ফ্রিকোয়েন্টলি। তো বারবার আমার মানে ওই রকম একটা পরিস্থিতিতে তারপরে আমি ওকে বললাম কি, তারপরে আমাকে বললো কি প্রিন্সিপালকে ডাকুন। আমি বললাম দেখুন এই এমন প্রিন্সিপাল, তোমরা আমায় মেরে ফেললেও আসবে না। তারপরে কিছুক্ষণ পরে একটু ভিড় যখন নর্মাল হলো, আমার বিপি ওরা চেক করলো, আমার বিপি হাই ছিল। তারপর আমি খবর দিলাম এমার্জেন্সিতে, ডাক্তার এলো, ইসিজি করলো, চেক করলো, তারপর ডাক্তার বললো ভর্তি করতে হবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি। বিএসটি বললো ঠিক আছে ভর্তি করতে হবে, আমরা ডাক্তার, আমরা এনার ট্রিটমেন্ট এখানেই করে আমাকে জোর জবরদস্তি আটকে দেয়। তারপরে আমি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে ফোন করে আমি ওনাকে বিষয়টা জানাই কি ছাত্ররা আমাকে, তো উনি তুই আবার আটকে গেলি কি করে, তোকে আটকে দিল কেন। তারপরে আমাদের অ্যাসোসিয়েশনে যিনি সেক্রেটারি ছিলেন তখন, সৈয়দ জাউল মুস্তফা আল কাদরি, পিজিতে ওনার পোস্টিং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ওনাকে আমি বললাম কি এরকম ব্যাপার, তুমি একটু প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলো, ছাত্ররা আমাকে আটকে দিয়েছে। তারপরে আমি যখন প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপাল আমাকে আর আমার ফোন তোলে না। আমি পুলিশ আউটপোস্টে পুলিশ ফাঁড়িতে ফোন করি, পুলিশ ফাঁড়ি থেকে আমাকে বলে আমরা ছাত্রদের কাছে যেতে পারবো না, আমাদের নিষেধ আছে, ছাত্রদেরকে আমরা হাত লাগাতে পারবো না, কোনো ছাত্রকে আমি কিছুই করতে পারবো না। তো এই রকম করে অনেকটা, তারপরে আমার যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সে বলল কি আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে বোঝাবার চেষ্টা করছি কিন্তু উনি বুঝছেন না, ওনাকে মিসকমিউনিকেট করা হয়েছে কি 4 জন ছাত্র নাকি আন্দোলন করছে, উনি বলছেন 4টে ছেলে আন্দোলন করছে তার মানে সরকারকে ঝুঁকে যেতে হবে, এইসব ব্যাপার আমাকে বলে মানে আলটিমেটলি কি কেউ আসেনি আমাকে রেস্কিউ করার জন্যে। আমি মানে এরকম করে সন্ধ্যেবেলা হয়ে গেল, সন্ধ্যেবেলা যখন ওদের মনে হলো কি আমি কিছু খাইনি, সকাল থেকে এমনি পড়ে আছি, তখন মানে যেরকম হয় না মানে কি মানুষের মনের মধ্যে একটা কি ঠিক আছে একে তো কিছু খেতে দিতে হবে। তো তারপরে আমার জিজ্ঞেস করলো কি আপনি কিছু খাবেন, আমি বললাম হ্যাঁ, তারপর চা ফা দিল, একটু টোস্ট ফোস্ট আনিয়ে দিল। তারপরে আমি বললাম কি আমার অ্যাসিস্ট্যান্ট আছে অমর মান্না, তো তুমি তাকে ডেকে দাও, আমার কেন আমি ভোরবেলা ওই 6:30 7টা হবে, তাই বললাম আমি ওষুধ খাইনি, আমি প্রেসারের ওষুধ খাই, আমার 2টো ওষুধ চলে, তাহলে আমার ওষুধ আর আমার কিছু প্রয়োজন হলে। তারপর ওরা এটা কনসিডার করলো, ওরা ডেকে দিল, ডেকে এইরকম করে রাত হয়ে গেল, ডিনার টাইম হয়ে গেল। তারপর অমরের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, তা আমি অমরকে বললাম তুমি যাও, তো এরা বললো আমরা আছি আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের আসলে আমাদের। তো ওই যে রাতটা না আমার জন্যে মানে এটা বলে না অনেক বড় রাত ছিল কি আমি প্রথমে ওদের বুঝতে পারিনি। তারপরে যখন ওরা নর্মাল হলো এই 12:30 বাজে, তখন ওরা সব জেগেছিল, গেস্ট হাউসেই সোফা টোফাতে বসেছিল, নিজেদের মধ্যে আলোচনা করছিল। তারপরে আমি এইটা জানার চেষ্টা করি কি এই প্রিন্সিপালের মানে কি হয়েছে, ব্যাপারটা কি, এত রাগ কেন, কি বারবার ওনাকে ঘেরাও করা হচ্ছে, মানে এত স্টুডেন্ট, এরা তো ডাক্তারি পড়ুয়া, মানে বেসিক্যালি ওরা ডাক্তারি পড়ছে, হয়তো ইন্টার্নশিপ করবে বা ফাইনাল ইয়ারে স্টুডেন্ট, এবার এদের মধ্যে এত রাগটা কেন। তখন আমি কমিউনিকেট করলাম, 3-4 জন ছেলে বলল কি ওদের ফেল করানো হয়েছে, ওদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, কেন ওরা প্রিন্সিপালে আনজাস্টিফাইড ডিমান্ড, এই প্রিন্সিপাল নাকি টাকা নিয়ে ছেলেদেরকে পাস করান, টাকা নিয়ে নম্বর দেন। এবার ওনার 8-10টা পেটুয়া ছাত্র ছিল, তারা এই অত্যাচারগুলো করতো, এদেরকে হোস্টেলে মারধর করতো, বিভিন্ন রকম তোলাবাজি করতো, এইসব আমি জানতে পারি। জেনে তখন মানে না আমার একটু খারাপ লাগছিল, মানে কি কীরকম নোংরা লোক চলে এসছে রে ভাই। শুনতে তারপরে কয়েকটা মেয়ে ছিল, তাদের কথা আমি শুনতে, তখন আমি সিম্প্যাথেটিক্যালি ওদের কথা শুনি,
আমি শুনি কি মানে ওদের গ্রিভ্যান্স আছে, একটা ছেলে কাঁদতে শুরু করে দেয়, ও বলে আমাকে প্রত্যেক সেমিস্টারে ফেল করানো হচ্ছে। আমি বলে প্রত্যেক সেমিস্টার বলছি আমি অল ইন্ডিয়াতে 229 র্যাঙ্ক করেছি, নিটে 229 র্যাঙ্ক, এবং ফিজিক্সে অল ইন্ডিয়াতে আমি 2 নম্বর হয়েছি। তো আমি বললাম কি কেন তোমার, না আমি ওদের যে ছাত্ররা ওরা বলতো, এই যে কতগুলো ছাত্র বলল, ওরা বলতো তোদের পড়াশোনা করতে হবে না, তোদের পাশ করানোর দায়িত্ব আমাদের, তোদের যা বলছি সেটা তোদের করতে হবে, আমাদের সঙ্গে ইউনিয়ন করতে হবে এবং এই টাকাগুলো তোলাবাজি করতে হবে এইসবে। ও বললো একটা গরিব ঘরের ছেলে, বীরভূমের ছেলে, মানে একটা গ্রামের ছেলে, মানে ধরুন একটা ব্রিলিয়ান্ট ছেলে, এই স্বপ্ন নিয়ে এসছে আরজি করে কি আমি সার্জন হব। সে কাঁদতে কাঁদতে বলছে আমি তো প্রত্যেক সেমিস্টারে ফেল হচ্ছি, আমি আমার মা বাবাকে কি দেব, আমার ইচ্ছে করে আমি আত্মহত্যা করে নিই। মানে আস্তে আস্তে আমার গা মানে না কিরকম কিরকম করতে শুরু করলো। এই ছাত্র যারা ছিল তারা কি তাহলে ডক্টর সন্দীপ ঘোষের লোক? না, ডক্টর সন্দীপ ঘোষের এরা ভিক্টিমাইজ না, আমি যে ছাত্রগুলো হ্যাঁ, ওটা হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষের। হ্যাঁ, ডক্টর সন্দীপ ওনার ঘোষের একটা র্যাকেট ছিল। ওরা একটা দল, একটা তো আপনি তো শুনছেন এখন তো সব পালিয়ে গেছে, তাদের নামে এফআইআর হচ্ছে। ওরা মারধর করতো, ওরা আন্দোলন, যখন মানস ব্যানার্জি প্রিন্সিপাল হয়ে আসেন, ঘরে তালা মেরে দেওয়া প্রিন্সিপালের অফিসে, সেই ছাত্ররা, সেই ছাত্র দলরা এরা মেয়েদের ওপরে অত্যাচার করতো, মেয়েদেরকে টর্চার করতো। আমি সেটাই আপনাকে বলছি। এবার তার মধ্যে 2-3 জন মেয়ে বলল কি, প্রথমে বিশ্বাস হয়নি, যখন বলল ডক্টর সন্দীপ ঘোষ নাকি ফার্স্ট ইয়ারে মেয়েদেরকে টার্গেট করেন। এবার ওনার আনজাস্টিফাইড ডিমান্ড না শুনলে উনি ওদের ডাকতে অসময়ে ডাকার চেষ্টা করেন। এই আনজাস্টিফাইড ডিমান্ডটা কি? এই ডক্টর সন্দীপ ঘোষ মানে আপনি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট বলতে পারেন ওদেরকে। এবার যেহেতু ওই মেয়েরা ওনার প্রস্তাব স্বীকার করেনি বলে ওনাদেরকে প্র্যাকটিক্যালি ফেল করিয়ে দেওয়া হলো। এবার একটা মেয়ে আমাকে বলল, স্যার যদি আমরা আপনার মেয়ে হতাম আপনি কি করতেন? তখন না মানে মনে হয় আমার পায়ের থেকে না মাটি, আর আমার পায়ে মাটি নেই। তখন মানে ওদের দিকে আমি তাকাচ্ছি আর আমি নিজেকে অসহায় ফিল করছি কি আমি কীরকম অ্যাডমিনিস্ট্রেটর, সব জেনে শুনে আমি কিছু করতে পারছি না, আমার মানে এত আমি হেল্পলেস, না আমি কেন করতে পারছি না। তা আমি ওদের সমস্ত কথাগুলো শুনলাম আমি 3:30-4 রাত অবধি ওদের কথা শুনলাম। পরের দিন ওরা, তার মাঝখানে আমার একবার একটু শরীর খারাপ হলো, তারপরে মনে হলো আমার একটু প্যালপিটেশন বেড়ে গেছে, একটু টেনশন স্ট্রেস হচ্ছিলাম, একা আছি, ওদের মধ্যে আছি, হাইপার টেনশনে রুগী। তারপর ওরা বিপি চেক করলো, পালস চেক করলো, ওরা সব দেখলো। তারপরে বললো না আপনার ঠিক আছে, আপনার যদি কোনো অসুবিধা হয়, তখন ওরা আমাকে জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হলে আপনাকে তাহলে আমরা ভর্তি করে দিচ্ছি। তা আমি তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম ওদের কথা শুনে। আমি বললাম না মা, আমি এখন ঠিক আছি, আই এম স্টেবল। আমিও ভাবলাম না আমার একটু শোনার উচিত, আর আমারও দেখা উচিত কি আমাকে রেস্কিউ করার জন্যে কেউ আসছে কিনা। পরের দিন ভোর হলো, আবার আমার ওই অ্যাসিস্ট্যান্ট অমর ব্রেকফাস্ট নিয়ে এলো, ওদের সঙ্গে কথা বলল। ওরা আমাকে এসে বলল কি আমি আপনাকে ছেড়ে, আপনার সঙ্গে আমাদের কিছু নেই, ছাড়তে রাজি আছি, আপনাকে এটা শুধু বলতে হবে কি আমি বা আমরা আপনার সঙ্গে খারাপ কিছু করিনি, আপনার কিছু ক্ষতি করিনি। তখন এরকম একটা নেগোসিয়েশন চলতে, তারপরে ওরা বললো কি আপনাকে একটা ভিডিও আমরা বানাবো, ওই ভিডিওতে বলতে হবে কি আমরা আপনার ওপরে কোনো রকম অত্যাচার করিনি। কিন্তু আমি তখন ওই কথাগুলো শুনছি না, আমি এটা শুনছি কি এই লোকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, একে কীরকম এই লোকটাকে। তারপরে ডক্টর কে মিত্র মানে কনক কুমার মিত্র কার্ডিওলজিস্ট, আর ডক্টর জ্যোতির্ময় পাল মেডিসিনের, ওনারা দুজন আসেন আমাকে রেস্কিউ করার জন্য। কেউ আসেনি, আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন, ওনাকে জানিয়েছি, উনি কোনো আমাকে হেল্প করেনি, স্বাস্থ্য দপ্তর হেল্প করেনি, পুলিশ করেনি, ডিএচএস, ডিএমই, কেউ আমার ব্যাপারে যে আমাকে রেস্কিউ করবে, আমাকে বার করবে, ছাত্র আমার মেরে ফেলবে, কি করবে। কিন্তু এটা মনে হলো না, মানে ওরাও হিউম্যান বিং,
মানে ওরা যেহেতু ভিক্টিমাইজ হয়েছিল ডক্টর সন্দীপ ঘোষের হাতে, সেই জন্যে ওদের আন্দোলনগুলো ছিল, যেটা কেউ সাপোর্ট করেনি, কেউ বুঝতে পারেনি। আমি ওদের মধ্যে ধরুন একটা দিন একটা রাত যখন কাটাই, আমি জিনিসগুলো বুঝতে পারি। তারপরে ডক্টর কে কে মিত্র এলেন, ডক্টর জ্যোতির্ময় পাল এলেন, ছাত্রদের সঙ্গে কথা বললেন, নেগোশিয়েট করলেন। তারপর আমার বললেন, আক্তার তোমায় কোনো কষ্ট দিয়েছে? প্রথমে তো একটা ইঞ্জেকশন মেরেই দিয়েছিল, কিন্তু আমি আর সেটা বলিনি। ইঞ্জেকশন মানে ল্যাসিক্স হয় ইউরিন করাবার জন্যে, কি আপনি বারবার গেলে আপনার প্রেশারটা যাতে ফল করে যায়। তা আমি কিছু বলিনি। আমার বললো তোমার শরীর ঠিক আছে? আমি বললাম হ্যাঁ এখন ঠিক আছে। বলে খাওয়া দাওয়া দিয়েছে? হ্যাঁ। তো বললো ওরা বলছে ওরা একটা ভিডিও বানাবে, তুমি বলে দিও তোমার ওপরে কোনো অত্যাচার করেনি। তো সেটা ওরা বানালো, বানিয়ে আমাকে ছেড়ে দিল। ছাড়ার পরে আমি ফার্স্ট যেটা করি, আমি স্বাস্থ্য ভবনে যাই। স্বাস্থ্য ভবনে যাই, আমাকে জয়েন্ট সেক্রেটারি ঘরে যাই আগে। জয়েন্ট সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি আন্দোলন। তা প্রথমে উনি হেসে বললেন, তুমি কি সন্দীপ ঘোষের ডানহাত? তোমাকে কেন ধরে নিল? আমি বললাম স্যার এমএসভিপি ভর্তি, প্রিন্সিপাল পালিয়ে গেছে, আমাকে সামনে পেয়েছে, আমাকে ধরে নিয়েছে। তারপর উনি জিজ্ঞেস করলেন, তো আমি ওনাকে সব জিনিসগুলো খুলে বললাম কি স্যার এরকম ব্যাপার, এই সব ব্যাপার। উনি শুনে নিলেন, কিন্তু কোনো অ্যাকশন বা কোনো কিছু বা কোনো কমেন্ট করেননি। তারপর আমি ডিএমই স্যারকেও জানাই। তা আমি তখন এটা মনে করলাম, যখন মানুষ না হায়ার অথরিটিকে কিছু জানায় বা বলে না, তো মানুষ না যেরকম অন্ধকারে একটা আলো, ওই রকম আমার ব্যাপার। আমি ভাবলাম কিছু মনে হয় ওনারা কিছু করবেন, কিছু হবে। কিছুদিন পরে দেখি আবার উনি প্রিন্সিপালের চেয়ারে এসে বসে গেলেন। আর আসার পরে ওনার অত্যাচার আরও বেড়ে গেল, আরও বেড়ে গেল, মানে এমন বেড়ে গেল। তারপরে উনি বাউন্সার, উনি একটা গ্রুপ নিয়ে, তারপরে ডক্টর সুদীপ্ত রায় ওনার মাথায় হাত রেখে দিলেন। আমি ডক্টর সুদীপ্ত রায়কে যখন বলি ওনার সম্পর্কে, উনি চেয়ারম্যান, উনি একবার তো ভাববেন এই অ্যাডমিনিস্ট্রেটর যখন কিছু বলছে তা আমি ওটাকে ইনকোয়ার করে দেখি। উনি বললেন ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছে অনেস্ট লোক, তুমি মিথ্যা কথা বলছো, তোমার এগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। উনি উল্টে আমাকে চমকাতে শুরু করলেন। কিন্তু আমি এটা ডক্টর সুদীপ্ত, ইয়েস ডক্টর সুদীপ্ত রায়, তখন উনি চেয়ারম্যান ছিলেন রুগী কল্যাণ সমিতির। এবার ধরুন আপনি যখন কোনো বড় লোকের কাছে গিয়ে কোনো কমপ্লেন অভিযোগ জানান, তো আপনি কি এক্সপেক্ট করবেন উনি আপনার কথা শুনবেন, উনি দেখবেন। উনি এই বিষয়টা যদি উনি এটা বলতেন কি হ্যাঁ আমি খোঁজ নিচ্ছি, আমি দেখছি বা আমি ইনকোয়ারি করছি, কিন্তু উনি বলেন কি তোমার বিরুদ্ধে আমি খুব কড়া অ্যাকশন নেব। এবং উনি বিশ্বাস করতেন ডক্টর সন্দীপ ঘোষ তিনি অত্যন্ত সজ্জন মানুষ, অনেস্ট লোক। হ্যাঁ উনি সেটা বললেন, উনি আপনাকে বলেছিলেন এটা অনেস্ট লোক, এবার তোমার বিরুদ্ধে তুমি মিথ্যা কথা বলছো, তোমার বিরুদ্ধে আমি খুব কড়া অ্যাকশন নেব, উনি সেটা বলেন। তো কড়া অ্যাকশন নেবে, আমি বললাম আমার ট্রান্সফার হবে। তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই ডক্টর শান্তনু সেন। তখন উনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান না, উনি আগে চেয়ারম্যান ছিলেন, বাট উনি এমপি ছিলেন, এমপি সাংসদ ছিলেন। তা আমি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ওনার বাড়িতে যাই, পার্সোনালি যাই। এবার গিয়ে সমস্ত ব্যাপারগুলো একদম খুলে বলি ওনাকে, খুলে বলি। আমি বলি স্যার আপনি তো এক্স স্টুডেন্ট এবং আপনি সাংসদ, আপনি রুগী কল্যাণ সমিতির এক্স চেয়ারম্যান। উনি শুনে নিলেন, কিন্তু উনিও কিছু করতে পারেননি, হয়তো উনি হেল্পলেস ছিলেন, উনিও করতে পারেননি। মানে আমি যে কোন দরজা যাব, কোথায় যাব, মানে কোন দিকে তাকাবো, মানে আমি ভার্বালি, এখন আমার কমপ্লেন রিটেন আসেনি, এখন আমার কমপ্লেন ধরুন ভার্বালি। তারপরে আমার শুধু মাথায় না ওই মেয়েদের কথাগুলো, কি যদি আপনার মেয়ে হতাম আমরা, এই কথাগুলো না আমার কানে, মানে মানে আমি ঘুমাতে পারতাম না, মানে আমার খিদে হতো না ওদের কথা ভাবলে, কি এত নোংরা লোক একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে, একে তাড়াতাড়ি যদি এর ব্যবস্থা কিছু না করি। উনি কি মেয়েদের সরাসরি বলতেন না ছাত্র মারফত খবর পাঠাতেন? ও তো ফেল করে দিত, প্র্যাকটিক্যালে ফেল করে দিত, পরীক্ষা পাস করলে এটা করতে হবে ওটা করে। ওর তো দেখুন আমি যা যা অভিযোগ করেছি সেগুলো কিন্তু প্রমাণ হয়েছে। অনেক লোক আমাকে বলেছে এটা আমার ব্যক্তিগত ওয়ার, আমি যা অ্যালিগেশন দিচ্ছি ফলস, কিন্তু এটা তদন্ত হয়েছে, তদন্ত কমিটি ওনাকে অ্যারেস্টও করেছে। একাধিক আপনি দেখছেন, এখন অন্য লোকও আসছে। এখন কিন্তু আমি তখন মানে হুইসেল ব্লোয়ার হিসাবে একা মানে লড়াই করে গেছি, কিন্তু এখন ডাক্তাররাও আসছে, এই স্টাফরাও আসছে, ওনার সম্পর্কে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে হংকং থেকে আপনি সব জায়গা থেকেই খবর পাচ্ছেন। আমি আমার জীবনে আমার ক্যারিয়ারে এত নোংরা লোক দেখিনি, মানে মানে ওকে মানুষ বলাটাও কিন্তু ইনহিউম্যান।
কেন বললেন? যে মেয়েদের পেছনে লাগবে, বাচ্চা বাচ্চা কম বয়সে মেয়েকে টার্গেট করবে, আপনি কি মনে হয় মানুষ তাকে বলা উচিত? তাকে বলা উচিত? তখন আমি কমপ্লেন করেছিলাম, তো আমাকে অনেক লোক বললো এটা আমার ব্যক্তিগত বার, আমি ওনার পেছনে লাগছি। এখন তো প্রমাণ হয়ে গেছে উনি হংকংয়ে, উনি মুর্শিদাবাদে, উনি কোথায় কুকীর্তি না করেছেন। আক্তার আলী, এটা হতে পারে আপনি যেভাবে চিন্তা ভাবনা করেন, আপনার কাছে বাইসেক্সুয়াল বা ট্রাইসেক্সুয়াল হওয়া, অর্থাৎ নারী, পুরুষ এবং সমলিঙ্গে এবং তৃতীয় লিঙ্গের সঙ্গে যেভাবে উনি যৌন সম্পর্ক স্থাপন করতেন, এটা বোধহয় আপনার কাছে একটা কালচারাল শক, আপনার সংস্কৃতিতে লাগতে পারে। কিন্তু এটা তো তার কাছে স্বাভাবিক, আমি তাকে ডিফেন্ড করছি না। কোথাও কি এই রাগটা আপনার মধ্যে ছিল যে এই মানুষটা এই যে বিভিন্নভাবে তার যে যৌনতা নিয়ে তার যে ব্যক্তিগত জীবন, সেটা কি কোথাও আপনাকে আরও বেশি ত্বরান্বিত করেছিল, রাগান্বিত করেছিল? না, আমাকে এই যে ছাত্রদেরকে মানে হ্যারাস করা, তাদের পেছনে লাগা, স্টুডেন্টদের জীবন নষ্ট করা, এটা আমার বিবেকে লাগতো। আমি এই অন্যায় সহ্য করতে পারিনি। আমার ব্যক্তিগত এটা লড়াই না, এটা ছাত্রদের জন্যে আমি প্রথম, তারপরে কারাপশনগুলো, দুর্নীতি এসছে। কিন্তু তার আগে আমি সেই দিনই ডিটারমিন করেছিলাম, যখন মেয়েরা আমাকে বলেছিল যদি আমি আপনাদের মেয়ে হতাম আপনি কি করতেন। সেই জিনিস আমি আজ অবধি ভুলতে পারিনি। তারপরে আরজি করের মহিলা ডাক্তার যারা ছাত্রী, তারা ডক্টর সন্দীপ ঘোষের আমলে তারা নিরাপদ ছিল না? ছিল আনসেফ ছিল। উনি ফার্স্ট ইয়ারে মেয়েদের টার্গেট করতেন, উনি ছেলেদেরকে ফেল করাতেন, তাদের বাড়িতে পুলিশ পাঠাতেন ওনার। তারপরে এই সব জিনিসও কিন্তু স্বাস্থ্য দপ্তরের নজরে আসেনি। উনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, উনি দেখেননি। এবার একটা ছাত্ররা আন্দোলন করছে, কেন করছে আপনি ওর কথা শুনবেন না। মেয়েরা আন্দোলন করছে, কেন করছে আপনি দেখবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তার গ্রিভ্যান্সটা আপনি শুনবেন না। এ কীরকম অ্যাডমিনিস্ট্রেশন, কীরকম প্রশাসন আপনি বলুন। ছাত্রীরা না হয় নিরাপদ ছিল না ডক্টর সন্দীপ ঘোষের আমলে, কিন্তু ছাত্ররাও, আমরা যা বিদেশের যে ঘটনা শুনছি, অভিযোগ শুনছি, তাতে তো ছাত্ররা বা পুরুষরাও তো বোধহয় কোথাও নিরাপদ ছিল না। আমি আপনাকে বারবার বলেছি, উনি খুব নোংরা লোক। মানে ওনার যা নেচার ছিল, মানে আমি তো বলি উনি মানুষের ক্যাটাগরি, অনেক লোক বলে ডাক্তারের ক্যাটাগরি, আমি বলছি উনি মানুষের ক্যাটাগরিতে আসেন না। তার কারণ একটা ক্রিমিনাল যারা হয় না, তাদের মধ্যেও একটা ক্যারেক্টার থাকে। কি ক্যারেক্টার লোকে ইউনি বাই ট্রাই, আমি তো বুঝতে পারছি না কি এর ক্যারেক্টারটা অ্যাকচুয়াল কি। আপনাকে ক্রিমিনাল ডাক্তার কি? আপনাকে কোনো কুপ্রস্তাব দিয়েছিল? আমাকে ওসব দেয়নি, কিন্তু আমাকে থ্রেট করেছিল, লাইফ থ্রেট করেছিল। আমাকে আমার প্রাণহানির আশঙ্কা, আমাকে ফোনে ফোনে হুমকি দিয়েছিল। আর আমার ব্যাপারে ওনার কাছে ফিডব্যাক ছিল আমি কিন্তু খুব বোল্ড আর খুব মানে অ্যাডমিনিস্ট্রেটর। তার কারণ আমি আরজি করে বহুদিন ছিলাম, আর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি খুব শক্ত ছিলাম। মানে অ্যাজ এ ডেপুটি সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার আমার নাম কিন্তু স্বাস্থ্য ভবন অবধি ছড়িয়েছিল কি আক্তার মানে খুব কড়া মানে অ্যাডমিনিস্ট্রেটর। আমি যখন রাউন্ডে বেরোতাম নাইটে, মানে ভয় না, গাঁজা ফাজাও লোক খেত না। মানে একটা যে গাঁজা ফাজা খায় গ্রুপ ডি বা ডোম ফোমরা, তারাও মানে আজকে আক্তার আলী নাইট ডিউটি ও সব হাওয়া হয়ে যেত বাজার থেকে। তারপর অ্যারেস্টও করাতাম, তারা পুলিশেও গিয়ে আউটপোস্টে বসিয়ে দিতাম। আপনি ডেপুটি সুপার হিসেবে আরজি করে ধরুন গেস্ট হাউসের ঘটনা বা ওনার কেবিনের ঘটনা একবার শুনছিলাম, টাফটকে বলছিলেন, এগুলো আপনি নিজে দেখেছেন? নিজের চোখে দেখেছি। থার্সডে একটা ছিল, আমি শুনেছিলাম কি কিছু ছাত্র মাঝে মাঝে মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসে। ওনার যেগুলো মানে ওনার গ্রুপে কত 10-15 জন ছাত্র ছিল, মানে এটা ডক্টর সন্দীপ ঘোষের, হ্যাঁ, যেই ছাত্রদের দিয়ে উনি আন্দোলন করাতেন, ছাত্রদেরকে মারধর করতেন, তোলাবাজি করাতেন। এই ছাত্ররা মাঝে মাঝে মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসে এবং ওরা মদ খায়। সেটা গেস্ট হাউসে যে কেয়ারটেকার ছিল আমাকে একবার জানিয়েছিল, এবং গেস্ট হাউসে দুটো ক্যামেরা লাগানো ছিল, একটা মেন এন্ট্রান্সে আর একটা হলে। তো আমার বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি ফ্রাইডে একটা নামাজের ব্যাপার থাকে, তো সেই জন্যে আমি আমার থার্সডে একটা নাইট চয়েস করেছিলাম। মানে বাই চয়েস একটা সপ্তাহ করে নাইট আমাদের করতে হতো, তা আমি আমার থার্সডে করেছিলাম। তো সেদিন থার্সডে ছিল, থার্সডে আমি নাইট ডিউটিতে ছিলাম। তো আমি রাউন্ডে যাই, তা আমি 1:30 মানে রাত্রিরে আমি একটু বেরোতাম, একটা
সিকিউরিটি নিয়ে আমি রাত্রিরে মানে ভিজিলেন্স রাখার জন্যে কি ক্যাম্পাসে কোথাও মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে কি না, মানে ছেলেমেয়েরা সেফ আছে কি না, ইভেন হোস্টেলে বাইরের দিকে সব জায়গা ঘুরতাম। তা আমি তখন প্ল্যাটিনাম জুবলি গেস্ট হাউসে আচমকা ঢুকে যাই। ঢুকে গিয়ে ও ছেলেটাকে প্রথমে জিজ্ঞেস করি ক্যামেরা ব্যাপারে, তো বলে ক্যামেরা তো নেই। তা আমি বললাম কেন, ক্যামেরা কী হলো? ও বলে স্যার বলেছিল লোক এসেছিল, ক্যামেরা খুলে চলে গেছে। ডক্টর সন্দীপ ঘোষ আরজি করের গেস্ট হাউসে, প্ল্যাটিনাম গেস্ট হাউসের সিসিটিভি খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, প্ল্যাটিনাম না, ওটা গেস্ট হাউস আরএমও কোয়ার্টারে দুটো ব্লক আছে, এ ব্লক বি ব্লক। তো বি ব্লকে আরএমও কোয়ার্টারে দুটো ফ্ল্যাট মিলে ফার্স্ট ফ্লোরে গেস্ট হাউস আছে। গেস্ট হাউসে টোটাল 6টা ঘর আছে, 6টার মধ্যে 2টো ঘর আছে উইথ অ্যাটাচ ওয়াশরুম, আর বাকি 4টে ঘর কমন ওয়াশরুমে। তো আমি তখন গেলাম, গিয়ে সোফা আছে হলে, সোফাতে বসে আমি ওকে বললাম কি একটু চা খাওয়া আমাকে। তারপর আমি জিজ্ঞেস করলাম কে এসছে, ও বললো আমি আর নাম আপনাকে বলছি না, বর্ধমান থেকে একটা ডাক্তারের নাম বললো। আমি বলে একা এসছে? বলো না কেউ মহিলা এসছে। আমি বললাম এসছে তোমার? বলো না স্যার প্রিন্সিপাল স্যার কা অর্ডার হ্যাঁ। ওটা হিন্দি ভাষী ছেলে ছিল, বলে প্রিন্সিপাল স্যার কা অর্ডার হ্যাঁ। তো তা আমি বললাম কি স্কচের বোতল? বলো ওই খেয়েছে। তাই বলে তুমি এখানে কেন রেখেছো? বলে অনেক সময় বেঁচে যায়, আমরা তুলে রেখে দিই। তখন আমি এটা কনফার্ম করলাম কি এরকম মানে চক্রান্ত গেস্ট হাউসে নোংরামি হচ্ছে, সেটা আমি কিন্তু কনফার্ম করলাম। কিন্তু এটাও তো হতে পারে ওই চিকিৎসকের বা ওই ছাত্রের স্ত্রী বা বান্ধবী এসছে। না, মানে এটা রেগুলার বেসিসে, ওটা হলে ওয়ান টাইম হয়। ধরুন আপনি কাউকে নিয়ে এলেন বা আপনার মিসেসকে, তা আপনি তো ওয়ান্স ইন আ মান্থ বা ইয়ার বা, কিন্তু রেগুলার ফ্রিকোয়েন্টলি তো আপনি আসবেন না, ফ্রিকোয়েন্টলি আসবেন না। মদের আসর বসতো, এবার মানে বর্ধমানে 3-4 জন আসতো, নর্থ বেঙ্গল থেকে আসতো, আর আমি নাম আপনাকে বলছি না, কিন্তু ওদের মধ্যেই ওরা সব মানে আসতো। তো আমি মোটামুটি, আর তখনকার কি ছিল কি প্রিন্সিপাল স্যারে তো মানে উনি এইভাবেই পাওয়ারফুল হতে চেয়েছিলেন, দুর্নীতি করে, এই ছাত্রদের কাছ থেকে টাকা তোলাবাজি করে, মানে এটা ওনার নোংরা নীতি ছিল কি আমি টাকা রোজগার করব, আমি পাওয়ারফুল হব, আমি চেয়ারে বসবো। দেখলেন না যখনই ওনার ট্রান্সফার হচ্ছে সে অফিসে তালা মেরে দিচ্ছে, আন্দোলন শুরু করে দিচ্ছে। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে, আরে একটা অফিসারে তো ট্রান্সফার হবেই। আমি এখন মুর্শিদাবাদে আছি, কালকে নর্থ বেঙ্গল চলে যাব, তো এটা তো আমার সার্ভিস রুলসে আছে আমার ট্রান্সফার, কিন্তু আমাকে যে আরজি করেই থাকতে হবে। ওয়াই আরজি করে? আমার প্রশ্নটা হচ্ছে ওয়াই আরজি করে? ন্যাশনালে যেতে পারেন, মেডিকেল কলেজে যেতে পারেন, সাগর দত্ত, তার মানে ওখানে কিছু মধু ছিল। সত্যি কি আরজি করেই মধু ছিল? আমি তো তাই দেখলাম, ওখানে মধু ছিলই বলে তো উনি আর ডক্টর সুদীপ্ত রায় তো বারবার আরজি কর থেকে ওনাকে 2বার সরানো হলো, আবার আরজি কর। কেন এসএসকেএম নয়, ন্যাশনাল মেডিকেল কলেজ নয়, সাগর দত্ত নয়? সাগর দত্ত, নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদ, অনেক মানে কলেজ আছে। কেন বলুন তো আরজি করটাই? আরজি করে উনি ওনার একটা ঘুঘুর বাসা তৈরি করেছিলেন, ওনার একটা বেআইনি টাকা কালেকশন তৈরি করেছিলেন। এবার ধরুন আপনি যদি পার মান্থ কিছু না করে 10-15 লাখ টাকা পান, তা আপনি কী করবেন? ওই জায়গায় ছেড়ে দেবেন? তোলাবাজি করতে তো অ্যারেস্ট হয়েছে আফসার আলী খান, যে ওনার বাউন্সার, ও তোলাবাজি করতো, পার্কিংয়ে টাকা তুলছে, ক্যান্টিন থেকে টাকা তুলছে, সব জায়গা থেকেই তো তোলাবাজি হচ্ছিল। এটা তো প্রুভ হয়ে গেছে, মানে এটা তো কোনো মানে কাহিনী না, ইট হ্যাজ বিন প্রুভ। তারা এখন মানে লকআপে আছে এই চার্জে, দুর্নীতি চার্জে। তো এটা তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এটাতে আমি আর কি বলবো, আমি যেটা বলছি ওটাকে আমি সার্টিফাই করছি। ভাইরাল ভিডিওটা দেখতে পাচ্ছি, সেখানে আফসার আলী তিনি হুমকি দিচ্ছেন এবং ফোন নাম্বারের কথা বলছেন, ওটা কি ঠিক? একদম ঠিক। আফসার খান ওই ধরনেরই ছেলে, ও তো আমাকেও মানে হুমকি টমকি দিয়েছে। আমি পরের ফেজে মানে আফসার খান আপনাকে হুমকি দিয়েছে? হ্যাঁ, আমাকেও দিয়েছে। আমি পরের ফেজে আসছি। এখন তো এটা ধরুন আমার যখন বায়োমেডিক্যালে দুর্নীতি নিয়ে করি, তখন আমি বলছি এখন তো এইটা মানে আন্দোলন শেষ হলো, তারপরে এইসব ব্যাপারগুলো এলো, এখন তো আরও হিস্ট্রি আছে। তারপরে গেস্ট হাউসে একটা মধুচক্র চলতো, এটা আপনি জানতে? মানে হ্যাঁ, একটা মানে অ্যাডাল্টারি হতো, মানে এটা আপনি মানে আমি ঠিক সেক্স র্যাকেট বলছি না, কিন্তু ওনার কতগুলো পেটেন্ট, হ্যাঁ ওনার পেটেন্ট ডাক্তার বা ওনার এই ছাত্ররা, ওরা মদ ফদ খেত, মেয়ে ফে নিয়ে আসতো, এবার ওদের জন্য ফ্রি ছিল, ওরা প্রিভিলেজ এনজয় করতো, সন্দীপ ঘোষের জন্য কাজ করতো। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার তাদের গার্লফ্রেন্ডকে অনার্স পাইয়ে দেওয়া হতো, তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো,
এবার তারা ভালো নাম্বার পেত, এবার আপনি পড়াশোনা না করে তার মধ্যে মানে এই ধরনের উনি ছাত্রদেরকে পলিউটেড করে দিয়েছিলেন, মানে ওদের রক্তর মধ্যে দুর্নীতি ছড়িয়ে দিয়ে। তার মানে আপনি কি বলতে চাইছেন ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে সিন্ডিকেট তাদের সঙ্গে যদি কোনো ছাত্রী রাজি হতো তাদের কুপ্রস্তাব মেনে নিতে, তাহলে তাদের উন্নতি অর্থাৎ সিঁড়ি বেয়ে তারা উন্নতির পথে এগিয়ে যেত? হ্যাঁ, এরকম চলতো তো, আরজি করে চলতো। এবার সবাই যে রাজি হবে সবাই তো সেরকম না, এবার তাদের সাফার করতে হতো, বা যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা সাইড থেকে বেরিয়ে যেত পাস করে। এবার যেমন হয়তো অভয়াকে করতে হয়েছে। অভয়া দেখুন, মানে উনি যেরকম নেচারের লোক ছিল ওনার জন্য কিছুই ইম্পসিবল না। উনি মানে কত নোংরা লোক, মানে সেটা আমি মানে আর আপনাকে এক্সপ্লেন করতে পারছি না। মানে ডকুমেন্ট আপনাকে বলবে, যা বলছেন সেটাই তো যথেষ্ট। এবার আমি আসি গেস্ট হাউস থেকে উনার চেম্বার। অনেক সময় নাকি উনার চেম্বার বিশেষ কেউ ঢুকলে বন্ধ হয়ে যেত এবং এঙ্গেজড মানে লাল বাতি জ্বলে উঠত। দেখুন, লাল বাতি আমি অনেক অ্যাডমিনিস্ট্রেটরে দেখেছি, কিন্তু ভেতর থেকে ছিটকিলি দিতে আজ অবধি আমি কাউকে দেখিনি। আমি 5 জন প্রিন্সিপাল, 6 জন এমএসভিপি মানে আমার 10 ইয়ারে পার করেছি, তাদের সঙ্গে কাজ করেছি, কিন্তু কোনো প্রিন্সিপালকে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে আমি এই ধরনের দেখিনি। হ্যাঁ, এঙ্গেজ আছে, বাইরে সিকিউরিটি আছে, বললে স্যার মিটিং করছে আছে, অনেক সময় পারমিশন নিয়ে এঙ্গেজ থাকলেও আমরা ঢুকে যেতাম। আর্জেন্ট কিছু সই করাতে হবে, মানে এক্ষুনি যেতে হবে, স্বাস্থ্য দপ্তর যেতে হবে। একটা ছিটকিরিটা কখন দিতেন ডক্টর সন্দীপ ঘোষ? দেখুন, আমি তো যেটা পেয়েছি অসময়ে, ধরুন সন্ধ্যে 6টা 7টা এই ধরনের সময় ছিটকিলি, এবার ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে বন্ধ। এমএসভিপি অনেক সময় বাইরে মানে বোর্ডরুমে ওয়েট করছে, ভেতর থেকে ছিটকিলি দেওয়া। তখন কি ঘরের ভেতর কেউ থাকতো? হ্যাঁ, নিশ্চয়ই থাকতেন। থাকা না মানে ছিটকিলি বন্ধ করে উনি করবেন কি? মানে মহিলাও থাকতেন, তাদের আর নাম বলতেও আমার খারাপ লাগছে, বিবাহিত মহিলা তাদের নাম বললে তাদের ফ্যামিলি আছে, এই আছে। আমি তো মানে অনেক একাধিকবার আমি পেয়েছি। এবার আমার ধরুন, আমার তো বেরোতে একটু দেরি হতো, তো এবার যাওয়ার সময় চলে যেতাম ওপরে, আমার ফার্স্ট ফ্লোরে তখন চেম্বার ছিল, সেকেন্ড ফ্লোরে যখনই শুনতাম দেখতাম এঙ্গেজ জ্বলছে, তাও ভেতরে থেকে বন্ধ আছে, কেউ আছে, কে এসছে, অমুক ম্যাডাম এসছেন, উনিক ম্যাডাম আছেন, মিটিং করছেন কি করছেন ভগবান জানে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. তাহলে সন্ধ্যেবেলার মিটিংগুলো ম্যাডামদের সঙ্গে বেশি হতো। হ্যাঁ, সন্ধ্যাবেলা ম্যাডামদের বেশি সঙ্গেই হতো, করতেন। ম্যাডামদের সঙ্গেই করতেন, ঠিক। তা আপনি কখনো ধাক্কা দিয়ে কি দেখেছেন ছিটকিনি আছে নাকি? ছিটকিলি ধাক্কা দিয়ে না, কিন্তু দেখুন আমি তো অ্যাডমিনিস্ট্রেটর, আমি সেন্সেবল অ্যাডমিনিস্ট্রেটর, সে আমি খবর পেয়ে যেতাম ড্রাইভারের কাছে। কেন, ড্রাইভার তো ম্যাডামকে নিয়ে আসতো, আবার ম্যাডামকে ছাড়তে যেত, তারপর ড্রাইভারের তো লগ বুক থাকে। তো তাহলে সন্ধ্যেবেলায় 6টা থেকে যে ম্যাডামের সঙ্গে মিটিং হতো সেই ম্যাডাম, এবার ধরুন কোনো ম্যাডামকে উনি নিউ টাউন থেকে নিয়ে আসছেন, আচ্ছা, মানে আমি কি বুঝতে পারবো না নিউ টাউন থেকে কে এসেছে? আরজি করেন নয়, এরা আরজি করের বাইরে। এবার নিউ টাউন থেকে, তারপরে এবার ড্রাইভারের ধরুন সে অজয় ড্রাইভার, এবার তার লগ বুক দেখলেই কেন, তাকে তো তেলের হিসাব বা কিলোমিটারের হিসাব, তো হয়তো ম্যাডামের নাম লিখলো না, কিন্তু জায়গাটাতে কোথা থেকে কোথায় সেটা তো লিখবেই, না লিখলে তো তেলের হিসাব মেলাতে পারবে না। কোথা থেকে ম্যাডামরা আসছেন? অনেক সময় নিউ টাউন থেকে আসতেন, অনেক সময় মানে সল্টলেক থেকে আসতেন, আর কিছু জায়গা থেকে আসতেন, কিন্তু আমি মানে আর সব কথা খুলে বলতে পারছি না, আপনি বুঝতেই পারছেন, এখন তো সবকিছু প্রকাশ হচ্ছে। একজন ম্যাডাম না একাধিক ম্যাডাম আসতেন? হ্যাঁ, একাধিক ম্যাডাম আসতেন, একজন তো বারবার নিউ টাউন থেকে আসতেন, তো গাড়ি যেত, আর পার্টিকুলার একটা ড্রাইভার ওই যেত, তার কারণ ও বাড়ি দেখে মানে ওর দেখা ছিল বাড়ি, তো উনি বলতেন অমুক ড্রাইভারকে পাঠাতে, তো সেই ড্রাইভারই যেত। বাহ, তার একটা পাকাপাকি ব্যবস্থা ছিল। কি আর বলবো, মানে বলতেও লজ্জা লাগছে, মানে এত সুন্দর একটা মেডিকেল কলেজ, 1 নম্বর মানে ইস্টার্ন ইন্ডিয়াতে র্যাঙ্ক, সেটা স্বাস্থ্য দপ্তর এমন একটা হাতে দিয়ে দিল, পুরো ইনস্টিটিউশনের ইমেজ, রেপুটেশন সব ধ্বংস হয়ে গেল। এটা কি স্বাস্থ্য দপ্তরই দিল না কারণ নির্দেশ? পোস্টিং তো স্বাস্থ্য দপ্তরে। দেখুন, উনি যখন ন্যাশনালে ছিলেন 2020-তে গুচ্ছে অভিযোগ ওনার এগেনস্টে জমা হয়েছিল। এবার মানে গুচ্ছে অভিযোগ, মানে বান্ডেলস অফ কমপ্লেন ওনার এগেনস্টে, ফাইন্যান্সিয়াল লিটিগেশন, ওনার এগেনস্টে কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিয়ে বাড়ি করা, ওনার এগেনস্টে কন্ট্রাক্টরদের পয়সা দুবাই যাওয়া, হংকং যাওয়া, সিঙ্গাপুর যাওয়া, সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টেড।
তদন্ত কমিটি হয়েছে, ধরুন vigilance বিদেশে এ গেলে file তো গেছে, সরকারি কর্মচারীদের তো একটা পারমিশন লাগে, হ্যাঁ। সোর্স অফ তো ফান্ড উনি কি দেখাতে হয়। অনুমতি নিতেন? না, অনুমতি ছাড়াই চলে গেছিলেন তো। কিন্তু খুবই আপনার অবাক লাগবে, যাদের দেখার কথা ছিল ওনারা ওনাদের দায়িত্ব পালন করেননি, ওনারা দেখেননি, নালে এই লোক প্রিন্সিপাল হতেই পারতো না, তার চাকরি চলে যাবার কথা। সে একটা প্রিন্সিপালের চেয়ারে বসে এরকম দুর্নীতি দিনের পর দিন করে গেছে। যাদের ইনকোয়ারি করার কথা দেখা, তারা কিন্তু অনেস্টলি ইনকোয়ারি করেননি, বা ওনারা ডক্টর সন্দীপ ঘোষে হাতে হাত মিলিয়ে নিয়েছেন। কিছু এড়াবে, নাহলে আপনাকে ধরুন আপনার এগেনস্টে সমস্ত জিনিস আছে, তাহলে আপনি বেঁচে গেলেন কি করে? আপনার মনে হয় কে ছিল মাথার উপরে? দেখুন, মাথার উপরে কে ছিল, আমার মনে হয় টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন অ্যান্ড জাজ। আপনার তো যা সর্বনাশ করার করে দিয়েছে, আপনার তো ব্রেক অফ সার্ভিস দেখিয়ে দিয়েছে, আপনার পেনশন এখন যা অবস্থা, আপনাকে আইনিভাবে লড়তে হবে, আপনার পেনশনও বন্ধ হয়ে যেতে পারে, আপনি তো গাড়ি করতে পারেননি, আপনি তো ভাড়া বাড়িতে থাকেন, এখনও ভয় পাচ্ছেন কেন? আপনি তো দেখছেন একটা সময় তো আপনি একা লড়েছেন, এখন তো দেখছেন তো সবাই আমরা আছি। কার হাত তার মাথায় ছিল, নামটা কি এখনই বলবেন না? দেখুন, আমি সব নাম তো জানি না, কিন্তু একটা লোক ওনাকে ব্লাইন্ডলি সাপোর্ট করে গেছে, সেটা হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়। ওনার অনেকগুলো পোর্টফোলিও, যেহেতু উনি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, বিধায়ক, অনেকগুলো পোর্টফোলিও, তো উনি তাহলে ডক্টর সুদীপ্ত রায়ের ওপরে নিশ্চয়ই কারোর হাত ছিল। হতে পারে, সেটা আমার জানা নেই ওনার লিঙ্ক, কিন্তু ডক্টর সুদীপ্ত রায় যেহেতু ব্লাইন্ডলি ওনাকে সাপোর্ট করে গেছে, সমর্থন করে গেছে, এবং আমার প্রশ্ন, যদি উনি আমার সামনে বা আমার কথা ওনার অবধি যায়, তাহলে আমার এটাই প্রশ্ন কি মানুষের তো একটা বিবেক হয়। একটা লোক, ঠিক আছে আমি বলছিলাম আমি মিথ্যে বলছিলাম, কিন্তু এখন তো প্রমাণ হয়ে গেছে, এখন উনি কি বলবেন? উনি তো আমাকে চমকেছিলেন, তোমার এগেনস্টে তুমি মিথ্যে বলছো, তোমার এগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। হ্যাঁ, এখন আমার প্রশ্ন, উনি এখন কার এগেনস্টে কড়া অ্যাকশন নেবেন? ডক্টর সুদীপ্ত রায়ের ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিকে কি আপনি তথ্য দিচ্ছেন? না, আমি কেন দেবো? ওয়াই শুড আই? ওনার এগেনস্টে ওনার কানেকশন ডক্টর সন্দীপ রায়ের সঙ্গে বেরিয়েছে। ওরা ডক্টর সন্দীপ রায়ের বাড়ি থেকে ল্যাপটপ, একাধিক ডকুমেন্ট বার করেছে, রিকভার করেছে, তার বেসিসে যে এজেন্সি আছে করছে। এজেন্সি কি এরকম তো নয় আপনি বলে দিলেন আমি বলে দিলাম, হ্যাঁ, ওরা ডকুমেন্ট বেসিসে অ্যানালিসিস করে। আমি বললাম অমুক লোক দোষী, ওরা শুনেই এটা মানে লোকাল একটা থানার তো ইনকোয়ারি নয়। আফতার আলী, আমি আপনাকে সাংবাদিক হিসেবে আজকে আপনার সামনে আমি সরাসরি বলছি, আপনার কথা আমরা শুনেছিলাম অনেক দিন আগেই, আপনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন শুনেছিলাম, এমনকি আমরা কারোর কাছে শুনেছিলাম এই অভিযোগগুলো। সত্যি কথা বলতে গেলে আরজি করে যে এই ঘটনা চলছে, আমরা ভাবিনি। যদি এই ঘটনা না ঘটতো, আজকে হয়তো আপনাকেও আমিও সাংবাদিক হিসেবে বিশ্বাস করতে পারতাম না আরজি করের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আমরা এবার চলে আসছি একটু অন্য বিষয়। ডক্টর সন্দীপ ঘোষ, তার তো আপনি তো বললেন যেগুলো পরপর তার চারিত্রিক গুণাবলীর কথা আমরা জানতে পারলাম। এবার আমরা চলে আসি দুর্নীতির ব্যাপারে। মোটামুটি কত টাকা রোজগার করতেন এই দুর্নীতির মাধ্যমে ডক্টর সন্দীপ ঘোষ? আপনার কি মত? দেখুন, আমার তো ক্যালকুলেশন অনুযায়ী মানে 10-15 লাখ টাকা তো পার মান্থ উনি মানে ইজিলি, তার কারণ হ্যাঁ হিসাবে, আমার হিসাবে তার সরকারি মাহিনে ওগুলো বাদ দিয়ে অত্যন্ত মানে খুব উঁচু স্কেল, মাসে 10-15 লাখ টাকা তো ইজিলি গাড়ি থেকে শুরু করে সব পাচ্ছিলেন। তাছাড়াও 10 থেকে 15 লাখ টাকা মতো তার মাসিক উপার্জন ছিল। কিভাবে এই র্যাকেটটা, কারণ আমরা একটা খবরে খুব বিস্মিত হয়েছি, আপনিও জানেন, যে উনাকে যখন প্রিন্সিপাল থেকে, বিশেষ করে আরজি করের প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়ার কথা হলো, তখন শুনলাম ওখানে ছাত্র বিপ্লব চলছে, যে এত ভালো প্রিন্সিপালকে রাখা যাবে না। আবার কোভিডের সময় শুনছিলাম ওখানে স্লোগান চলতো, এই প্রিন্সি আর না আরজি করে। কোন ছাত্র দল ঠিক, মানে এটাই তো বুঝতে পারছি। ওই তো ওনার 10-15 জন ছাত্র, এখন তো তারা সবাই হওয়া, তার কারণ ওদের নামে এফআইআর, থ্রেড কালচার আরজি করে একটা ছিল, তো এখন বউবাজার থানাও কয়েকজনের নামে এফআইআর, আর কয়েকজনকে আরজি কর থেকে একদম মানে ওদের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখনকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন মিটিং ফিটিং করে দেখেছে এই ছাত্ররা দোষী, বলে দিয়েছে তোমরা আর ঢুকবে না। তো ওনার এই রকম উনি না মানে এদের মাধ্যমেই উনি শাসন করতে চাইছিলেন,
এবং এদেরকে দিয়ে এই যে লোককে ভয় দেখানো, মারধর করা, টাকা কালেক্ট করা, এবার কাউকে পাস করাতে হবে, ফেল করাতে হবে, এই সব দুর্নীতিগুলো ছাত্রদের মাধ্যমে করতেন। আর তার ছাড়াও ওনার অনেকগুলো একাধিক দুর্নীতি আছে। তাহলে পুরো মাফিয়াদের মতো তিনি একদম চালাতেন। মাফিয়া তাহলে রাজের মতো। তাহলে তার মাফিয়াতে হচ্ছেন উনি মধ্যে রয়েছেন, উনার ওপরে ডক্টর সুদীপ্ত রায় রয়েছেন, যিনি আবার বিধায়কও। বিধায়ক, রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল। তাহলে ডক্টর সুদীপ্ত রায় রয়েছেন, তার মাথা ডক্টর সন্দীপ ঘোষের মাথার উপরে রয়েছেন বিধায়ক এবং ডাক্তার এবং বিভিন্ন পদে রয়েছেন। আমি ডক্টর সুদীপ্ত রায় ব্যাপারে জানি, সেটা আমি বলছি না, ডক্টর সুদীপ্ত রায় তিনি বিধায়ক এবং তিনি স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় আছেন, রয়েছেন, ঠিক। যেমন আরজি করে রোগী কল্যাণের মাথায় সমিতির ছিলেন, চেয়ারম্যান, আরো অনেক জায়গায়। আচ্ছা, তার ওপরেরটা আপনি জানেন না, অর্থাৎ ডক্টর সুদীপ্ত রায়ের ওপরে কে আছেন জানেন না, বা বলতে চাইছেন না, বা ভয় পাচ্ছেন। ওটা না আমার নলেজে নেই। নলেজে নেই? এত কম নলেজ আপনার, আপনি এত বড় একটা জিনিস ধরে ফেললেন, আমরা কেউ ধরতে পারিনি, গোটা পশ্চিমবাংলা ধরতে পারিনি। তাও আমি যাচ্ছি তর্কের খাতিরে। আমরা তাহলে ডক্টর সুদীপ্ত রায় থেকে শুরু করছি। তার তলায় তাহলে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের তলায় 15 থেকে 20 জন তার বিশ্বস্ত সঙ্গী, যারা এই সুবাদের টাকা মানে তোলার টাকার ভাগ পেত, যারা গেস্ট হাউসে তাদের মতো করে তারা মোচ্ছব করতে পারত এবং তাদের ক্ষমতা ছিল যে অনার্স পাইয়ে দেওয়া। এক্স্যাক্টলি, কাউকে পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া, বলে বলে কি তো মানে বলে দিত তোকে ফেল করালাম, তুই ফেল হয়ে গেলি, এরকম করে মানে বলে বলে ফেল করাতো লোক। তাহলে আরজি করে ডক্টর সন্দীপ ঘোষ দেখেছিলেন 3টে পদ্ধতিতে টাকা আসে। আমি ফার্স্টে কাইন্ড আর ক্যাশের মধ্যে ক্যাশে যাচ্ছি। এক হচ্ছে বজ্র পদার্থ, ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে বিক্রি করা আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা আপনার কাছে শুনবো। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় ফেল করিয়ে দেওয়া এবং অনার্স করে দেওয়ার টাকা, এবং তৃতীয় হচ্ছে ক্যান্টিন সহ বিভিন্ন যে ভেন্ডার আছে তাদের কাছ থেকে টাকা। তাহলে 3টে জায়গা থেকে টাকা, ইকুইপমেন্ট, এই সাপ্লায়ার, ভেন্ডার, ক্যান্টিন। তা আমি এবার টাকা পয়সায় আসি, কাইন্ডের ব্যাপারে আবার আসবো, যে কাইন্ডটাও চলতো, ক্যাশে কি আসতো। আচ্ছা, প্রথমে এই ওয়েস্ট, বা আমরা তো নার্সিংহোম বা হাসপাতালে গিয়ে দেখি এই ইঞ্জেকশনের সিরিজ পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি ওষুধপত্র পড়ে আছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, ওষুধপত্র ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ব্যবহৃত জিনিস ফেলে দেওয়া হচ্ছে। এর থেকে টাকাটা কি করে আসতো? আরজি করে মানে এটা হয়তো ফেব্রুয়ারি 2023-এর ঘটনা। মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা আমাদের হাসপাতালে যেটা দু ধরনের ওয়েস্ট হয়, একটা হচ্ছে জেনারেল ওয়েস্ট, যেরকম ফলের খোসা, কাগজ, পেপার, কার্ডবোর্ড ফার্ডবোর্ড ইত্যাদি, এইসব জেনারেল ওয়েস্টে আসছে, সেটা মিউনিসিপ্যাল ভ্যাটে চলে যায়। আর একটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে ইউজ সিরিঞ্জ, হ্যান্ড গ্লাভস, তারপরে হচ্ছে স্লাইন বোতল এবং ধরুন অ্যানাটমিক্যাল ওয়েস্ট, এগুলো বায়োমেডিক্যাল ওয়েস্টে। তার মধ্যে এই যে ইউজ সিরিঞ্জ, স্লাইন বটল এবং রাবার গ্লাভস, এগুলো না হঠাৎ যে এজেন্সি নিয়ে যেত, মানে তারা এসএনজি বলে একটা এজেন্সি ছিল, তারা স্বাস্থ্যভবন থেকে একটা ওদের সঙ্গে চুক্তি আছে কি ওরা রোজ সকালে আসবে এবং ওরা ওজন করবে, ব্যাগ কাউন্ট করবে, ধরুন আপনার নীল ব্যাগ, ইয়েলো ব্যাগ, রেড ব্যাগ, এইসব এত ব্যাগ এত কেজি, এবার ওরা নিয়ে যেত। হঠাৎ ওরা জানালো কি এনআরএস আর আরজি করে বেড স্ট্রেন মোর অর লেস সেম, কিন্তু আরজি কর থেকে মানে ওরা যা এনআরএস থেকে পায় তার 1/3ও পাচ্ছে না আরজি কর থেকে। তাহলে প্রশ্নটা হলো, তাহলে এই ওয়েস্টগুলো যাচ্ছে কোথায়? এটা তো খুব চিন্তার বিষয় হয়ে গেল। তখন আমি আমার দুজন সুপারভাইজার, সুদীপ দাশগুপ্ত আর সুভাষিস চক্রবর্তী, একজন সার্জারি বাড়ির সুপারভাইজার আর একজন গাইনি বাড়ি, তো ওদের বললাম কি তোরা একটু খোঁজ নে তো কী হলো। তো ওরা খোঁজ নিয়ে বললো এগুলো স্যার নাকি বিক্রি হয়ে যাচ্ছে। বলে বিক্রি হচ্ছে? তোরা কি বলছিস বিক্রি হচ্ছে? বলে হ্যাঁ বিক্রি হচ্ছে। তা আমি বললাম কে বিক্রি করছে? তো ওখানে শঙ্কর রাউত বলে একটা লোক, যে সুইপার ক্যাটাগরি লোক, তার নাম উঠলো। আমি বললাম তাহলে তাকে ডাকো। ওকে যখন ডাকা হলো তখন ও বললো ও পাঁচু রবিকে বিক্রি করছে। তা আমি বললাম তুমি এটা কার কথায় করছো?
তোমাকে কে বলেছে সব? তো আফসার ভাইয়া বলা, আফসার ভাইয়া তখন বললো, কিন্তু আমি তখন বুঝতে পারিনি আফসার কোন আফসার। তারপরে আমি তদন্ত করে দেখলাম কি আফসার আলী খান, যে প্রিন্সিপালের অ্যাডিশনাল সিকিউরিটি, তার কথায় মালগুলো বেরোচ্ছে। কিন্তু তিনি তো সরকারি কর্মচারী নন। না, তার কথায় মালগুলো বেরোচ্ছে। তখন আমার মাথায় এলো কি এইটা এত ক্ষতিকারক জিনিস, হার্মফুল জিনিস, সমাজের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এগুলো কী ধরনের লোক রে ভাই। তখন হঠাৎ চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল। এইটা আমি না একটা মানে যেরকম হয় না কি ধরুন অন্ধকারে আলো প্রকাশ হয়, সেরকম আমার জন্য একটা হয়ে গেল। তখন ডক্টর সুদীপ্ত রায়কে সরিয়ে ডক্টর শান্তনু সেনকে চেয়ারম্যান করা হলো। এবার যখন করা হলো তখন আবার আমি স্যারকে এগুলো জানাই, এবং প্রথম ওনার মিটিংয়েই আমি তার আগেই এটা জানাই বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে। তখন উনি তালা পিএসের ওসিকে ফোন করেন এবং বলেন এটা নিয়ে তদন্ত করতে। ওনার ফার্স্ট মিটিংয়ে উনি 4 জনের একটা ইনকোয়ারি কমিটি করে দেন। আমি ওই ডকুমেন্টগুলো সব দিয়েছি। ইনকোয়ারি কমিটি করে দেন, যার মধ্যে আমি কনভেনার ছিলাম, ডক্টর অনিরুদ্ধ রায় মেডিসিনের এইচওডি চেয়ারম্যান ছিলেন, ডক্টর সুগত দাশগুপ্ত মেম্বার ছিলেন, আর একজন ডেপুটি সুপার অরিন্দম মুখার্জি। তো আমরা এই ইনকোয়ারিটা করি ডক্টর সুগত দাশগুপ্ত ঘরে। কিন্তু যখন এই ইনকোয়ারিটা করি, প্রথম স্টেটমেন্ট নেওয়ার পরে যেই 2টো নাম আমাদের সামনে আসে, তাতে আমি একটু আই ওয়াজ আফ্রেড, আমি একটু ভয় পেয়ে যাই কি এত বড় লোক, এদেরকে হাত দেওয়া কি ঠিক হবে বা তাদের কথা শুনে। কিন্তু তখন না আমি দেখলাম না, এটা মানে হিউম্যান কাইন্ডের একটা ব্যাপার, মানুষের ক্ষতির ব্যাপার, এইটা আমাকে চোখ বন্ধ করলে হবে না। তখন আমি আমার যে সুপারভাইজার ছিল ওকে আমি আস্তে করে বললাম কি তুই সোফা বসে থাক এবং তুই না নুকিয়ে ভিডিও রেকর্ডিং কর। তাই বললাম তোর ক্যামেরা কীরকম? বলে আমার ক্যামেরা মানে লাইট অন হবে না, কেউ বুঝতে পারবে না, রেকর্ডিং হয়ে যাবে। তাহলে ঠিক আছে। তো তদন্তর পুরো রেকর্ডিং, এটা মানে আইনের বিরুদ্ধে, মানে ভিডিও রেকর্ডিং একটা ইনকোয়ারির মানে পারমিশন ছাড়া হয় না। কিন্তু আই ওয়াজ মানে আমার কাছে কিছু করার ছিল না, আমার কাছে অপশন ছিল না। তখন আমি সেই রেকর্ডিংগুলো আছে, হ্যাঁ, তখন আমি রেকর্ডিংটা করাই। এবার এই রেকর্ডিংয়ে যে আলটিমেটলি অভিযোগ যার মানে যে মাস্টার মাইন্ড, 2 জনের নাম আসে। সেই আফসার আলী খানের নাম আসে, আর একটা ছেলে আফজালের নাম আসে। কিন্তু আফজাল বলছে আফসারের কথা এটা করতো। এবার শঙ্কর নাকি বলেছে কি এই মালগুলো অ্যাজ পার ডাইরেকশন অফ আফজার বিক্রি হতো, আর একটা বাংলাদেশি সিটিজেন ছিল রবি, ও এই মালগুলোকে কিনতো, আর একটা পাঁচু বলে। এই সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র তাহলে চলে যেত বাংলাদেশে? হতে পারে, তার কারণ আমি পুরো ঘটনাটা বলি। এবার ধরুন আমি মানে এখন এই ইনকোয়ারি চলছে, এখন মানে 14 মার্চ এরকম। তারপরে ধরুন 17 মার্চ এলো। 17 মার্চে একটা মিটিং হলো এমএসভিপির ঘরে। তো আমাকে যখন মানে ইনকোয়ারি রিপোর্ট লিখবো, করব, তখন যে এইচওডি ছিলেন মেডিসিনের বা চেয়ারম্যান ইনকোয়ারি কমিটি, উনি বললেন এই যে 2টো নাম লাস্টে উঠলো, ডক্টর ত্রিদীপ মুস্তাফি, উনি তখনকার অ্যাডিশনাল মেডিকেল সুপার ছিলেন। আর অ্যাডিশনাল সিকিউরিটি যেটা প্রিন্সিপালের অ্যাডিশনাল সিকিউরিটি, কেন আফসার প্রিন্সিপালের সবসময় সঙ্গে থাকতো। তো উনি বললেন কি অথরিটির সঙ্গে ঝামেলা করে লাভ নেই, এই 2 জনের নাম না দিয়ে সাম আননোন পারসন দিতে হবে। তা আমি ওনার কথায় রাজি হয়নি। আবার 20 তারিখ, 17 তারিখ থেকে 20 তারিখ চলে এলো। 20 তারিখে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এমএসভিপির ঘরে আসবেন, এরকম একটা মেসেজ ছিল। তার আগে ওনার ফোন এসেছিল কি আমি আমার ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করেছি কিনা। এবার 20 তারিখে আমি ইনকোয়ারি রিপোর্ট তৈরি করব, সকাল একটু 9:30 তাড়াতাড়ি ঢুকলাম। তখন এই 10টার কাছাকাছি আফসার খান এলো, যে একে চমকাচ্ছে। তো ও এসে প্রথমে আমাকে ইমোশনালি কি ছোট ভাই কাজ করছে, আপনার কিছু দরকার থাকলে আপনি নিয়ে নিন, দরকার হলে আপনাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমাদের নাম কেন দিচ্ছেন, আমাদের পেটে লাথি মারছেন কেন। আমি তখন ওকে বললাম দেখো আমি একটা রিপোর্ট লিখছি, তুমি আমার ঘর থেকে চলে যাও। এটা কি উর্দুতে বলছিল বা হিন্দিতে? হিন্দিতেই আফসার খান বলছিল। তা আমি আফসার খানকে বললাম তুমি আমার ঘর থেকে চলে যাও।
তারপরে ও রেগে আমাকে বলল, ঠিক আছে আপনি তো বেরোবেন, বাইরে বেরোবেন, আমি আপনাকে দেখে নেব। এই কথা ও বলে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরে আপনি শুনে খুব অবাক হবেন, একটা মহিলা আমার সহকর্মী, অ্যাসিস্ট্যান্ট সুপার, নাম বলছি না, এসে হঠাৎ আমার ঘরে এলো। ঘরে এসে বলছি, আক্তারদা আপনি এটা কি করছেন? আমি বললাম, কেন, কি হয়েছে? তো অথরিটির সঙ্গে আপনি পাঙ্গা কেন নিচ্ছেন? আপনাকে যদি মহিলা মানে কোনো রিলেটেড কেসে জড়িয়ে দেয়, আপনি কি করবেন তখন? আপনার মিসেস আর আপনার মেয়ে আপনার ব্যাপারে কি ভাববে? তখন আমি ঘামতে শুরু করলাম, আমার হাত পা একটু কিছু কিছু থরথর করতে লাগলো। তা আমি তখন ওকেই ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঘরে যাও, একটা কফি অ্যারেঞ্জ করো, আমি এসে কথা বলছি, ওখানে এসে কফি খাবো। তারপরে আমি স্বাস্থ্য ভবনে ফোন করলাম। স্বাস্থ্য ভবনে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে আগে ফোন করি এবং ওনাকে বলি কি, স্যার আমি একটা রিপোর্ট ইনকোয়ারিতে করছি, লিখছি, কিন্তু আমাকে প্রেশারাইজ করা হচ্ছে দুজনের নাম বাদ দিতে, আমি কি করব? তা আমাকে স্যার বললেন, তুমি তোমার রিপোর্টটা তোমার মতন দাও, দরকার হলে তুমি সেপারেট রিপোর্ট দাও। তারপর আবার আমি জয়েন্ট সেক্রেটারিকে ফোন করলাম। তো উনি বললেন কি, আলী তুমি তোমার মতন রিপোর্ট দাও, খুব বেশি হলে তোমার ট্রান্সফার হবে, এর থেকে আর বেশি কি হবে? তবে আমি কিছু আমি রিলিফ হলাম, ঠিক আছে ট্রান্সফার। তারপর আমার মনটা মানেনি, আবার কিছুক্ষণ পরে আমি ডিএইচএসকে ফোন করলাম ডাইরেক্ট, কেন আমি অনেক পুরনো অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, আমার লোকের সঙ্গে ডাইরেক্ট অ্যাক্সেস ছিল, আমি এদেরকে একদম ডাইরেক্ট ফোন করতে পারতাম। তখন ডিএইচএস বলে, হ্যাঁ তোমার তো ট্রান্সফারে ফাইল হয়ে গেছে, তোমার তো অর্ডার হয়ে গেছে। তা আমি একটু খুশি হলাম, আর আগে মহিলা রিলেটেড কেসে আমি তার আমার ট্রান্সফার হয়ে গেছে। তখন 11:30টার সময় আমি সিল্ড ইনভেলপে এমএসভিপির ঘরে যাই। তখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আসেন। উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করেন, আমি উনি খুব কড়াভাবে বলেন, আমি ইনডিসেন্ট কেন, আমি কেন রিপোর্টে সই করিনি? তা আমি বললাম, এই কারণে আমি সই করিনি কি, যারা দোষী তাদের নাম ওখান থেকে বাদ দেওয়ার জন্য আমাকে প্রেশারাইজ করা হচ্ছে। তাহলে এভিডেন্স আছে। তখন ডক্টর শান্তনু সেন রোগী কল্যাণ চেয়ারম্যান ছিলেন, এমএসভিপির ঘরে এলেন। তো উনি বললেন কি, প্রমাণ আছে? বলে, হ্যাঁ স্যার আমার কাছে রেকর্ডিং আছে, এবার এই নামগুলো উঠেছে। আমি ওনাকে একদম দেখিয়ে দিলাম এবং ভিডিও ওনাকে পাঠিয়ে দিলাম। তা আমার রিপোর্টটা আমি সিল্ড ইনভেলপে 11:30টার সময় দিলাম, জমা দিলাম। 1:30টার সময় ডক্টর ত্রিদীপ মুস্তাফি আমার ট্রান্সফার অর্ডার এক হাতে আর এক হাতে আমার রিলিজ অর্ডার, এটা হিন্দি সিনেমা হয় না যে বলে না, তুম ফ্যাক্স অন করো তোমারা ট্রান্সফার, তো এক হাতে আমার রিলিজ অর্ডার আর এক হাতে আমার ট্রান্সফার লেটার নিয়ে বলছেন, আপনি ঘর থেকে এখনই বেরিয়ে যান, আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো আমি আপনাকে রিলিজ করছি, আমি সই করে দিচ্ছি, আপনার ফাইলগুলো বুঝে নেব। তা আমি বললাম, আমার ব্যাগ আছে, আমার ব্যাগে জিনিস আছে। বলো না, চেয়ারম্যানের অর্ডার। তখন উনি চেয়ারম্যান রেফার করলেন ডক্টর সুদীপ্ত রায়ের কথা। উনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো চেয়ারম্যান স্যারের অর্ডার আছে কি, আপনাকে এক্ষুনি উনি যাবেন, এক্ষুনি আপনি ওখানে গিয়ে জয়েন করেন, আর আপনি কোনো জিনিস বার করবেন না। তাই বললাম, আমি ব্যাগও বলে না, আপনি পরে এসে নেবেন, এখন বার আমরা করতে দেব না। এবার তারপরে আমি অর্ডার পড়লাম, অর্ডারের মধ্যে লেখা ছিল আফটারনুন। তা আমি বললাম, এই অর্ডারে লেখা আছে আফটারনুনে আমাকে রিলিজ করছেন, তা আমি আজকে কেন যাব? আমি অ্যাডমিনিস্ট্রেটর, তা আমি কিছু প্রিপারেশন নেব, আমি অন্য জায়গায় যাব। তা আমার মাথায় ছিল, তো আমি সেদিন যাইনি রুগী হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। অন্য দিন গেলাম, আমার ঘরে তালা মেরে দেওয়া হলো। আমি যেই বেরিয়েছি, আমার ঘরে অন্য একটা ডিপার্টমেন্ট নামিয়ে দিল, যাতে একদম শেষ করে দেবে কি, এখানে আক্তার আলী বসতো বা তার ফাইল থাকতো। ওরা আমাকে নিয়ে খুব ভয়তে ছিল কি আমি কি এভিডেন্স ওদের এগেনস্টে করেছি। আমার ঘর পুরো ফাঁকা করে দিল, সব ফাইল টাইল নুকিয়ে দিল, নুকিয়ে ঘরটাকে ফাঁকা করে দিল। এবার আমার এখানে আবার অন্য একটা জিনিস আমার সঙ্গে শুরু হয়। তার কারণ ট্রান্সফার হয়ে গেল, আমি পরের দিন গিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে জয়েন করলাম। ডিটেলমেন্ট হলো ট্রান্সফার। ডিটেলমেন্ট হচ্ছে আপনার কাজ ওখানে করবেন, কিন্তু আপনার স্যালারি এখানে হবে, পার্মানেন্ট ট্রান্সফার না, ডিটেলমেন্টে। ওখান থেকে আপনাকে ওখানে ডিটেল করে দিল। তো আপনি আপনার মাইনেটা পাবেন আরজি করে। হ্যাঁ, এটা কায়দা করে করা হলো। এবং এটা আপনি ভাবুন, আমি ডেপুটি সুপার, আমাকে কোনো হাসপাতালে দেওয়া যেতে পারতো, কোনো মেডিকেল কলেজে দেওয়া যেতে পারতো,
ওয়াই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড? তার মানে ডক্টর সুদীপ্ত রায়ের কাছে আমি অ্যাকাউন্টেবল থাকব, আর সেটা আমি দুদিন পরে বুঝতে পারলাম যখন উনি অত্যাচার আর টর্চার শুরু করলেন আমার ওপরে। কিন্তু যখন উনি শুরু করলেন না, একটা বলে না কি কারোর ওপরে অতটাই অত্যাচার করা উচিত যতটা আপনি সহ্য করতে পারবেন। হ্যাঁ, উনি যখন আমার ওপরে অত্যাচার করলেন, কোনোদিন এটা ভাবিনি কি আমি ডক্টর সন্দীপ ঘোষকে জেল করিয়ে দেবো, সেটা মনে হয় ওনারা ভাবিনি তখন, মানে আন্ডার এস্টিমেট করে আমাকে ভাবলে ছোটোখাটো অফিসার এর কি আছে। এবার কিভাবে যে আমাকে অত্যাচার ওখানে করা হয়েছে সেটা মানে শুনলে মানে প্রথমে তো আমাকে কোনো ঘর দেওয়া হয়নি, আমি ডেপুটি সুপার, আমার কোনো ঘর দেওয়া হয়নি। তারপরে কোনো অ্যাটেন্ডেন্ট নেই, আমি নিজে হাতে যাচ্ছি, জল খাবার জল ভরছি, নিজে গিয়ে টিফিন নিচ্ছি, পিক আপ অ্যান্ড ড্রপ না। তারপরে আমার প্রয়োজনে আমি যখন ছুটি অ্যাপ্লাই করছি আমার ছুটি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমার পারিবারিক দরকারে আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবো অ্যাপ্লাই করেছি, সেটা আমাকে আটকে দিয়েছে। এটা আপনি বলছেন ডক্টর সুদীপ্ত রায়, হ্যাঁ, যিনি এই মুহূর্তে শাসক দলের বিধায়ক। এক্স্যাক্টলি। সেটা আবার প্রথমে আমার ছুটি আটকে কিন্তু দিলেন। শাসক দলের বিধায়ক হয়ে এই পদগুলোতে কি থাকা যায়? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? দেখুন, এইটা তো মানে আমার পক্ষে, তার কারণ আমি যেটা শুনেছিলাম কি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে মানে 2012-র মেমোরান্ডাম ছিল, সেখানে নাকি লেখা ছিল কোনো ইলেক্টেড পারসন চেয়ারম্যান হতে পারবে না। কিন্তু তার আগে তো রিটায়ার্ড আইএএস বা আইপিএস এরা এইসব, বা ভিসি ভাইস চ্যান্সেলর যে মানে প্রবীর সুর, মিস্টার প্রবীর সুর, ডাক্তার প্রবীর সুর ছিলেন। কিন্তু এবার মানে আর কি বলবো, উনি আছেন চেয়ারম্যান, এখনও তো আপনার সামনে হ্যাঁ, আছে। আপনি তো আবার জানেন না ডক্টর সুদীপ্ত রায়ের উপরে কারা আছে। হ্যাঁ, কারা আছে সেটা আমি জানি না। থাক, আমার আমরা ওই পক্ষে জানা, আলোচনায় আমি যাচ্ছি। ছোটখাটো অফিসার। একটা হিন্দিতে কথা আছে না, মুল্লা কি দর মসজিদ তক, মানে ওটাই আপনি বলতে পারেন। তো এবার হলো আমার ছুটি, আমি ছুটি এই গুগলিটা কিন্তু খুব সুন্দর খেললেন। ক্রিকেটও বোধহয় ভালোবাসেন নাকি? না না না, আমি ছোটখাটো, আমি সিম্পল একজন অ্যাডমিনিস্ট্রেটর। এবার আমি এখন টার্ন ফাইটার হয়ে গেছি এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে, এই ছাত্রদের জন্যে দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে আপনি বলতে পারেন ফাইটার হয়ে গেছে। তাহলে আপনার গাড়ি কেড়ে নেওয়া হলো, আপনার ঘর কেড়ে নেওয়া হলো। একটা মানে এর ছাড়া না সেগুলো কষ্ট হয়নি, কষ্ট হয়েছে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা। ডক্টর সঞ্জয় বশিষ্ঠ তখন এমএসভিপি ছিলেন, ওনাকে বলে আটকে দিয়েছে। এবার সে টাকাটা মানে মানে অনলাইন তো, এবার ওখানে ও আমাকে আটকে দিয়েছে। এবার আমি মানে মুরগির মতন ছটপট ছটপট করছি, আমার নিজের টাকা। ভাবুন আপনার জিপিএফের টাকা, যেটা পেট কেটে কেটে মানুষ জমা করে, কখন কি এমার্জেন্সিতে আমি ওই সে টাকাটা তুলবেন, তো আটকে দিল। তারপরে আমি কি করলাম, আমি আবার ডিএমইর ঘরে গিয়ে বসে গেলাম। ডিএমইর ঘরে গিয়ে বসে ডক্টর দেবাশিস ভট্টাচার্য ছিলেন, ওনাকে দিয়ে তারপর ডক্টর সঞ্জয় বশিষ্ঠকে ফোন করালাম। আর ওখানে আমার একজন জানাশোনা আইএস অফিসার ছিলেন, এমডিএনএইচএম, খুবই ভদ্র মানুষ, এখন উনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আমি ওনাকে মেসেজ করলাম, বসে বসে মেসেজ করলাম, উনি কিন্তু অ্যাকশন নিলেন, হি হ্যাজ টেকেন অ্যাকশন। তারপরে আমার টাকাটা কিন্তু রিলিজ করে দিল। তারপরে আপনি বলছেন স্বাস্থ্য ভবনে ভালো লোকেরাও ছিল, কিন্তু ডক্টর সুদীপ্ত রায় এবং ডক্টর সন্দীপ ঘোষের চাপে পড়ে এরাও কিছু বলতে পারতেন না। দেখুন, এইটা মানে না, আমার তো মানে খুবই অবাক কখন লাগে কি যখন স্বাস্থ্য ভবনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করি, সেই ফেজেও আমি আসবো। তার কারণ আমার মনে হয় ফেস বাই ফেস শুনলে আপনি ইন্টারেস্টও পাবেন, আর আমার জিনিসগুলো ওভারল্যাপ হবে না। মানে আমি যদি সিরিজে না বলি তাহলে এটা বলতে বলতে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এবার মানে এখানে মানে জিনিসটা শেষ হয়নি, টাকাটা তারপরে ঠিক আছে আমার টাকা রিলিজ হলো, সব কিছু বুঝতে পারে। এবার আমি ছুটিতে চলে গেলাম। ছুটিতে যখন যাই, আমাকে ডক্টর সন্দীপ ঘোষ, উনি একটা দুর্নীতি করেছিলেন চন্দন লৌহর স্টল নিয়ে। ঠিক আছে, আপনি এটা যে শুনেছেন চন্দন লৌহ, যার ইডি সিবিআই রেড ফেড করলো না, তার ওয়াইফের নামে ক্ষমা লৌহ। ওটা ওনার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি দুর্নীতি করে ওকে একটা স্টল রাতারাতি দিয়ে নিজে আবার উদ্বোধনও করছেন, সেখানে ডেপুটি মেয়র স্যারও আছেন। উদ্বোধনে 6 মাস হয়ে গেছে। তারপর হঠাৎ আমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা শোকজ পাঠাচ্ছে, আমি ছুটিতে আছি। ভাবুন, হোয়াটসঅ্যাপে আমি কোনো চিঠি রিসিভ করিনি, কিছু না, মোবাইলে টুক করে পাঠিয়ে দিল। আর তারপরে মেলে পাঠিয়ে দিল। শোকজের নিয়ম হচ্ছে সিল্ড ইনভেলপে দেবেন, ইনকাম ব্যাংকে। আমি একটা অফিসার,
অফিসের একটা ডিগনিটি আছে, রেসপেক্ট আছে, সেটাকে আপনি মেলে সার্কুলেট করছেন। যখন শোকাস হবে আপনি প্রথমে চিঠি করলেন, তার আমি উত্তর দিলাম, উত্তর স্যাটিসফাই যখন হবে না তখন আপনি ওটাকে ডিপার্টমেন্ট এদিক ওদিক পাঠাবেন, কিন্তু তার আগে উনি ছড়িয়ে দিলেন, উনি ধরে নিলেন আমি ডক্টর সন্দীপ ঘোষ এই যে ক্ষমা লৌহকে স্টলটা দিয়েছিলেন, ওটাতে উনি নিজে স্টল দিলেন, নিজে উদ্বোধন কি করছেন, তারপরে লিখছেন কি ওর ডকুমেন্টগুলো ছিল না, আমি ভেরিফাইং অফিসার ছিলাম, আমি সেগুলো নাকি দেখিনি। মানে এটা মানে কি ব্যাপার হলো কি চোরি আর সিনাজোরি, মানে নিজে সব করে উদ্বোধন করে ফিতে কেটে 6 মাস পার করে। ওগুলো কি আপনার কাছে এসেছিল? না, এটা আমার ব্যাপারই ছিল না, আমি তখন তো আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আরজি করে নেই। হ্যাঁ, কিন্তু এটা আমাকে বলছি তো আমাকে বিভিন্ন রকম টর্চার করার জন্য। কিন্তু এটাও তো হতে পারে আপনি গিয়ে দিয়ে এসছেন। না, তারপরে হঠাৎ আরেকটা চিঠি আমাকে বাই পোস্ট পাঠায়, একটা ইনকোয়ারি আমার এগেনস্টে, একটা ইনকোয়ারি কমপ্লেন নাকি বিভিন্ন নাকি আমার এগেনস্টে কমপ্লেন জমা হয়েছে, তার বেসিসে আমাকে একটা ইনকোয়ারি করা হবে। এবার আমাকে একটা ডেট দেওয়া হলো কি অমুক দিনে আপনি আরজি করে অ্যাপিয়ার হবেন। হ্যাঁ, তো মানে এটা আমাকে হ্যারাস করার জন্যে, রিভেঞ্জ নেওয়ার জন্যে শুরু হলো। কিন্তু আমি দাঁতের পর দাঁত দিয়ে এগুলো সহ্য করেছি। যখন উনি সব দিক থেকে পারেননি আমাকে ভাঙতে, অনেক রকম অত্যাচার করেছেন, আমি সহ্য করে গেছি। হঠাৎ একদিন বলছেন, মানে আমার তখন প্যাট্রিয়টিজমকে উনি হার্ট করছেন, মানে একে আমি আর কি, ও তুমি তো ওই দেশের লোক, ওপারের লোক, বলো বলো তো তুমি কোন দেশের লোক, কোথাকার লোক, মানে অ্যাজ ইফ কি আই এম পাকিস্তানি, মানে উনি মানে নিজে ওটাকে প্রকাশ করার জন্যে তুমি তো ওই দেশের লোক, ওই দেশের লোক। মানে আপনি ভাবুন কি একটা লোক কিরকম হতে পারে, আপনি তাকে বিধায়ক বলছেন তো, কিন্তু একটা আমি মানে এর এগেনস্টে যদি আমি যাই কোর্টে যাই, এই অভিযোগটা হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়, উনি মানে বলো তো তুমি কোন দেশের লোক, কোন দেশের লোক, তুমি তো ওপারের লোক, ওপারের লোক বলতে উনি কি মিন করতে চাইছেন? আমার পূর্বজ 200 বছর থেকে এখানে আছে, আমি এখানে জন্মেছি, এখানে মরবো। উনি হঠাৎ মানে কোনো দিক থেকে যখন পারছেন না, তখন আমাকে কিভাবে উনি অ্যাট্যাক করছেন কি এটা মানে পরিকল্পনার বাইরে। মানে এটা এর থেকে আর মানে আপনি কি বলবেন, মানুষ আর এর থেকে মাটিতে নামতে পারে? এই ধরনের লোকের সঙ্গে আমাকে ফাইট করতে হয়েছে, কিন্তু তাও আমি চুপচাপ সব সহ্য করে গেছি। আমি কিভাবে কখন এসছি লড়াই করতে এবার আপনাকে বলে দিই। জুলাই 2023-এ 3 তারিখ 4 তারিখ আনন্দবাজার পত্রিকায় একজন রিপোর্টার বড় করে একটা আর্টিকেল লেখে, দুর্নীতি আরজি করে পার্ট 1 পার্ট 2। সে দুর্নীতিতে ও আরজি করে খবর পায়, তথ্যগুলো পায় এবং ডক্টর সন্দীপ ঘোষকে পুরো এক্সপোজ করে ওই দুর্নীতিতে। তখন ডক্টর সন্দীপ ঘোষ কী করে, 5 জুলাই 2023-এ আফসার আলী খান, এই যে আফসার আলী খান যে আমাকে ধমকেছিল যে প্রিন্সিপালকে চমকাচ্ছে, তাকে দিয়ে, সেটা ভিডিওতে আমি নেই, ওই নিজে বলছে, মানে ও একটা ক্যাফে, জানেন তো, নিজের বউয়ের নামে একটা ক্যাফে করেছিল। হ্যাঁ, এবার ও আমাকে ব্লেম করছে, মানে এটা ডক্টর সন্দীপ ঘোষ পুরো করছে। এটা একটা ভিডিও দেখলে আপনাকে আমি ভিডিও শেয়ার করব। ওই ভিডিওতে বলছে আক্তার আলীকে আমি পয়সা দিয়েছি, ও আমার ক্যাফে, ও তখনও ক্যাফে রান করছে, চালাচ্ছে, আমার ক্যাফে আটকে দিয়েছি, আমার ক্যাফে করেনি, ও চোর আছে, চোরটা আছে, দুর্নীতি আছে, কারাপ্টেড লোক আছে। এবার আনফর্চুনেটলি এই ভিডিওটা মানে হয়তো অনেক টাকা খরচা করেছে, এমনভাবে ভাইরাল করলো কি আমার কোনো রিলেটিভ নেই, আমার কোনো সন্তান নেই, আমার মিসেস নেই কি যার কাছে এই ভিডিও পৌঁছয়নি। ঠিক তখন আমার মিসেস দেখে আমাকে প্রশ্ন করলো, এটা কি, হোয়াট ইজ দিস? আমি বললাম, দেখো এই হচ্ছে আফসার আলী খান, আমি এদের বিরুদ্ধে বায়োমেডিক্যাল ওয়েস্টে রিপোর্টটা দিয়েছিলাম। তো আমার মিসেস তখন বলছে, অনেক হয়েছে, এবার তুমি এই লড়াইটাকে শেষ করো, নিজের খেয়াল রাখো, টেক কেয়ার ইয়োর সেলফ, ফাইট। আমি 4.5 লাখ টাকা আমার প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে আগে আমার ফ্যামিলিকে বাইরে সেটেল করেছি। তারপরে আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল আমার মিসেসের নামে, 3 লাখ টাকা গাড়ি সেল আউট করলাম, 50,000 টাকা ক্যাশ, 2.5 লাখ টাকা আমি অনলাইন পেমেন্ট নিলাম, পুরো দিয়ে আমি আমার ফ্যামিলিকে করলাম। আমার মিসেস তখন আমাকে ব্লেস করলো কি তুমি লড়ে দরকার হলে চাকরি ছেড়ে চলে এসো, তোমার আর বেঙ্গলে থাকতে হবে না, কিন্তু এই যে কলঙ্ক এটাকে তুমি মিটিয়ে এসো, তুমি মিটিয়ে এসো। এখন আপনি এই রাজ্যে আছেন একটা মিশনেই আপনি বলতে পারেন মিশনে, কিন্তু আমার মিশন এবার তখন জুলাই মাসে, তারপরে
17 জুলাই আমার সংগ্রামটা শুরু হয়। 17 জুলাই 2023-এ প্রথমে আমি ভিজিলেন্স কমিশনে যাই। আমি টাকা খরচা করে 12,500 টাকা পকেট থেকে নিয়ে জেরক্স করাই সমস্ত তথ্যগুলো, এভিডেন্সগুলো। তারপরে কিছু পেন ড্রাইভে আমি কিছু ছবি, ভিডিও বিভিন্ন জায়গায় অ্যান্টি কারাপশনে, তারপরে আমি ভিজিলেন্স কমিশনে এগুলোতে প্রথমে দিই। দেওয়ার পরে আমি একটা প্রেস কনফারেন্স করি, সেখানে R+, ABP আনন্দ, TV9 সবাইকে এবার আমি এক্সপোজ করি। আমি ডক্টর সন্দীপ রায়ের দুর্নীতিকে পুরোটা এক্সপোজ করি উইথ ডকুমেন্টারি এভিডেন্স। ডক্টর সন্দীপ ঘোষ, হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষের জুলাই 2023-এ এক্সপোজ করি। তারপরে ওনার জুলাই আগস্ট, তারপরে যখন 14 তারিখের পরে 17 তারিখে আমি থ্রেট পেতে শুরু করি। আমার মোবাইলে থ্রেট আসে, আমার মিসেসের মোবাইলে, মেয়ের মোবাইলে থ্রেট আসে। তা আমি সেটা বুঝতে পারছিলাম না আমার মিসেসের নাম্বার কোথা থেকে পেলো, আমার মেয়ের নাম্বার কোথা থেকে পেলো। হঠাৎ আমার মাথায় এলো কি আমাদের একটা হেলথ স্কিম হয়, একটা হেলথের কার্ড হয়, সেখানে সবার ডিটেল হয়, আধার নাম্বার, ব্লাড গ্রুপ। তো আমার যেহেতু অফিসে ওটা রেকর্ড ছিল, ওখান থেকে ওরা নাম্বারটা পেয়ে গেল। আমি মিসেস মেয়েকে বললাম তোমরা নাম্বার চেঞ্জ করে দাও, তোমাদের আর চিন্তা করতে হবে না, নাম্বার আগে চেঞ্জ করো। তারপরে তো যখন ধরুন এইটা বড় প্ল্যাটফর্মে চলে এলো, তখন আমি থ্রেট পেতে শুরু করলাম, তখন আমার মোবাইলে থ্রেট আসতে শুরু হলো। তখন আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রথমে আমি কলকাতা সিপিকে একটা চিঠি দিই, কলকাতা পুলিশের সিপিকে একটা চিঠি দিই, এবং আমি আমার ওই মোবাইল নাম্বার দিয়ে, যেই মোবাইল থেকে আমার থ্রেট এসেছিল ওটা আমি কমপ্লেন করি। তখন সিপি কে ছিলেন? না, বিনীত গোয়াল ছিলেন না, অন্য ছিলেন 2023-এ। তো করি। এবার করার পরে আমি তারপরে কালীঘাটে আমি চিঠি দিই। কালীঘাটে আমি নিজে যাই, আমি নিজে গিয়ে দাসবাবু বলে একজন OSD ছিলেন, পুরো নামটা এখন মনে পড়ছে না, তো ওনার সঙ্গে আমি রবিবার ছিল পার্সোনালি দেখা করি, এবং আমি সমস্ত একদম মোটা পুরো বাঞ্চ করে ডকুমেন্টগুলো নিয়ে যাই। চিঠি এবং সঙ্গে ডকুমেন্ট, পুরো কত একদম ডকুমেন্ট ছিল? 1000 পাতার উপরে। 1000 পাতার উপর ডকুমেন্ট। হ্যাঁ, নিয়ে যাই। উনি প্রথমে আমাকে দেখে বললেন আপনাকে তো আমি চিনি। বলে হ্যাঁ স্যার। তা আপনার কাছে আমি প্রচুর পেশেন্ট পাঠাই, পেশেন্টরা বেনিফিটেড হয়। তাই বললাম স্যার আপনি হয়তো আমাকে চেনেন, কিন্তু আজকে আমি নিজে এই দরবারে ফরিয়াদি হয়ে এসেছি আমার সঙ্গে। এবং তখন অন্যদিকে দেখলাম 3 জনকে, কেন আমি বলছি যাতে আমি এটা প্রমাণ করতে পারি কি আমি গেছিলাম। 3 জন, মিস্টার সুব্রত বক্সি, ডক্টর নির্মল মাঝি, ডক্টর শান্তনু সেনকে ওই সাইডে আমি দেখলাম। আমি এই সাইডে OSD স্যারের কাছে ঢুকে গেলাম, ওনারা ওই সাইডে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি কাউকে ডিস্টার্ব করিনি, আমি গিয়ে ওনাকে বোঝালাম, উনি সব বুঝলেন। উনি চিঠি আমার দেখলেন, পড়লেন, তারপরে উনি বললেন কি এটা তো আমি এখানে জমা নিতে পারবো না, এটা আপনাকে নবান্ন জমা নিতে হবে, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ফোন নম্বরটা দিয়ে যান, আপনাকে ডাকা হবে। এবার যখন আপনাকে ডাকা হবে আপনি কাগজপত্র নিয়ে আসবেন। বাট আমি এই আশায়, যখন আমি বললাম তো আপনি যখন কোথাও বড় জায়গা যান না, তো যেরকম মানুষের প্রাণ যেতে যেতে একটা আশা হয় না কি ডুবতে কো তিনকে কা সাহারা বহুত হয়, তা আমি ওরকম তাকিয়েছিলাম কি আমি মুখ্যমন্ত্রীর এখানে এসেছি, আমি জাস্টিস পাবো, নিশ্চয়ই কিছু কিছু হবে। আরে আমি চিঠি কাগজ দিয়ে যাচ্ছি, সেখানে আমার প্রাণহানির ব্যাপারটা আমি জানাচ্ছি। মানুষের প্রাণ তো এত সস্তা না। আমি লিখলাম চিঠিতে কি আমার প্রাণহানির, আমি সমস্ত লিখলাম, আমি দিয়ে চলে এলাম, কিন্তু কিছুই হলো না। তারপরে আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এবং DME-কে চিঠি দিই। প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি চিঠি দিই ওই 17ই জুলাই হবে বা 20 জুলাইয়ের আগে 2023-এ। এবার ওনাকে ইমিডিয়েট ইন্টারভিন করতে বলি কি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার প্রাণহানির আশঙ্কা আছে, এবং আমি নামও দিই কি ডক্টর সন্দীপ ঘোষ এবং ডক্টর সুদীপ্ত রায় এর থেকে আমার প্রাণহানির ব্যাপার আছে, তো আমাকে ইমিডিয়েট আপনি অন্য কোথাও পোস্টিং দিয়ে দেন আর ডিম রিলিজ করে দেন। আমি 3 দিনের একটা CL দিয়ে দিই। তারপরে আমি হেলথ রিক্রুটমেন্ট ভয় যাইনি। তো আমি যখন চিঠি দিলাম, তা আমি তখন ভাবলাম কি প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছি, এবং আমি তার সঙ্গে আরও চিঠিগুলো দিই ভিজিলেন্স কমিশনে, অ্যান্টি কারাপশন, যেখানে যেখানে ইভেন মুখ্যমন্ত্রীর চিঠিটাও ইনক্লোজ করে দিয়ে দিলাম, এই আশায় কি হয়তো আমার ট্রান্সফার অর্ডার বেরোবে, আমি অন্য জায়গায় জয়েন করব। কিন্তু তারপরে আমি বসে গেলাম।
আমার চিঠি ডাস্টবিনে চলে গেল, বা বড় অফিসার আইএস হয়তো আমাদের মতন ছোটোখাটো ডেপুটি সুপারের চিঠি ডাস্টবিনে চলেও যেতে পারে, গড নোজ। বা হয়তো আমার কাছে ওটা বড় মনে হচ্ছে, তার কারণ আমার প্রাণের ব্যাপার, ক্যারিয়ারের ব্যাপার, ওনার কাছে সেটা তখন গুরুত্বপূর্ণ মনে হয়নি। বা ডক্টর সন্দীপ ঘোষ খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল। 52 দিন আমি বসে গেলাম, 52 ডেজ। আমার স্যালারি বন্ধ হয়ে গেল, আমি এই আশা আমার অর্ডার বেরোবে, আমি জয়েন করব। কিন্তু আমি হার মানিনি। আমি কিছুক্ষণের জন্য বসে ভাবলাম আমার আর চাকরি চলে গেল, আমাকে আর প্রাইভেট চাকরি খুঁজতে হবে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে। তারপরে আমি কি করি, আবার অনারেবল গভর্নরকে একটা মেল পাঠাই। মেলে জাস্ট 2 লাইনে উত্তর আসে, উই রিসিভ ইউর মেল, উইল বি এক্সামিন। তারপরে আর কিছু উত্তর আসেনি। আবার অনারেবল চিফ মিনিস্টারে মেলে আমি পাঠাই। তারপরে আমি বসে নেই, আমি কন্টিনিউয়াস লেগে আছি, আমার চাকরিতে ফেরার ইচ্ছা আছে। তারপরে আমি হিউম্যান রাইট কমিশনকে একটা গ্রিভ্যান্স অনলাইন দিই। তারপরে আমি আবার দিদিকে বলো ফোন নাম্বার আছে, সে ফোন নাম্বারেও ফোন করে জানাই। আপনার দিদিকে বলো একটা ছিল না, টোল ফ্রি নাম্বার, সেখানে আমি ফোন করে জানাই। ওরা সমস্ত তথ্যপত্র, আমি বললাম আমি বসে আছি, আমার পোস্টিং নেই, স্যালারি নেই। তো আমাকে বলে আপনি কী চাইছেন? আমি বললাম আমি পোস্টিং চাইছি, আমার অর্ডার চাইছি, কি যাতে আমাকে কোথাও পোস্টিং দেওয়া হোক। এইটা মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল। এবার এইটার জন্যে কাজ হলো, কিসের জন্যে আমি জানি না। তারপরে আবার আমি অনলাইন রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে গ্রিভ্যান্স অনলাইন সাবমিট করি। এবার কোনটা মাইরাকেল হিসাবে কাজ করলো আমি জানি না। প্রেসিডেন্টকে আমি দিলাম বলে না আমি দিদিকে বলে দিলাম। 1 সপ্তাহ পরে 28 সেপ্টেম্বর 2023 ওয়েবসাইটে দেখি আমার নামে অর্ডার বেরিয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমার পোস্টিং। তারপরে আবার আরজিকর থেকে আমাকে রিলিজ করবে না, আবার নাটক, আরজিকর থেকে রিলিজ করবে না। আগেন আমি আবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাই। সেটা আমি তখন রোগী কল্যাণ সমিতি, আমি ডাইরেক্ট না, তখন আমি আরকেএস চেয়ারম্যানকে পাঠাই। তার 2 দিন পরে আমাকে রিলিজ করে দেয়। আমি আবার জয়েন করি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এই মুহূর্তে সারা রাজ্য, সারা দেশ আজকে এই আরজি করে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে প্রত্যেকেই অভিহিত রয়েছেন, প্রত্যেকেই জানেন যে এখানে কী হচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যার বিরুদ্ধে মূলত আপনি শুরু থেকেই একেবারে বারবার অভিযোগ তুলে এসেছিলেন, কখনো স্বাস্থ্য ভবন পদক্ষেপ নেয়নি, বা সন্দীপ ঘোষের এগেনস্টে বারবার আপনার প্রচুর অ্যালিগেশন রয়েছে, কিন্তু কোথাও একটা যখন এটা আদালত চত্বরে এসে পড়ছে, আদালত চত্বর যখনই এসে পড়ছে সেই সময় মেন যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে তথ্য প্রমাণ। যে অভিযোগ আপনি করে এসেছিলেন, অবশ্যই আপনাকে সিবিআই মাঝখানে একবার ডেকে আপনাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত মনে করেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে অভিযোগ করছেন এবং আজও করছেন, সেই অভিযোগের তথ্য প্রমাণ কি আদৌ আপনার কাছে আছে? তো হ্যাঁ, আমি তো প্রমাণ দিয়েছি বলে তো ওরা অ্যারেস্ট হয়েছে না। আর শুধু প্রমাণ না, ওনার বাড়ি থেকেও রিকভার হয়েছে। আপনি শুনেছেন কি না জানি না, উত্তর আনসার শিট বেরিয়েছে বাড়ি থেকে। এবং আপনি অবাক হয়ে যাবেন কি অরিজিনাল যে কমপ্লেন ওনার বিরুদ্ধে স্বাস্থ্যভবনে দেওয়া হয়েছিল, ওটা ওনার বাড়ি থেকে অরিজিনাল কপি বের হচ্ছে। এটা কি করে হয় বলুন? এবার এভিডেন্স ছাড়া লোকটা কি এমনি জেলে গেছে? তার তো নিশ্চয়ই যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং আমাকে যতবার ডাকা হয়েছে আমি গেছি, আমার কাছে যা তথ্য ছিল আমি ওগুলো দিয়েছি। এবার আমার নিজের পয়সা থেকে ইডিকে দিয়েছেন না, আমি তদন্ত কমিটিকে, সিবিআইকে, যখন সিবিআই অ্যান্টি কারাপশন করছিল আমি পুরো কোঅপারেট করেছি। প্লাস ওনারা রেড করেছিলেন, রেডেও ওনারা কিছু এভিডেন্স পেয়েছেন। তাছাড়া তো ইনভেস্টিগেটিং এজেন্সি ভালো কাজ করেছে, ওনাদের মতন করেছে, সেখানে আমার ইন্টারপ্রিটেশন করার কোনো জায়গা নেই। আমি একটাই জিনিস জানি কি যারা দোষী ছিল শাস্তি পেয়েছে। এটা কি ঠিক যে প্রথমে সিবিআই তদন্তকারী অফিসারদের যখন আপনি অভিযোগগুলো শোনাচ্ছিল তখন তারা বিশ্বাস করতে চায়নি? না, এরকম ঠিক না। ওনারা পেশেন্স, ওনারা শুনেছেন। আর আমি যেটা দেখলাম, ওনারাও কিন্তু ডে অ্যান্ড নাইট কাজ করছিলেন। কেন, আমি 2 দিন নিজে রাত্রিরে 11টা অবধি ছিলাম, একদিন আমি 12টায় ফিরেছি একজন। আর যেদিন ওনাদেরকে অ্যারেস্ট করেছে সেদিন আমি পরের দিন ভোরবেলা 6টার সময় এসেছি, সারা রাত ধরেই ছিলাম আমি।
ওনারাও ডে নাইট কাজ করছে, ওরা একদম মানে ওনাদের না দেখলে যে কিভাবে মানে দে আর ডেডিকেটেড। আমি নিজের চোখে দেখেছি, তো আমি কদিন তো ওখানে পড়েছিলাম। তো এটা মানে আর মানে ওনারা এভিডেন্স ছাড়া কোনো যা ওনারা করেছেন কনক্রিটেড এভিডেন্সের বেস, মানে কংক্রিট এভিডেন্স নিয়েই ওনারা কাজ করছেন। আর সেটা আমার মনে হয় সেটা আমার ইন্টারপ্রিটেশন করা মানে ছোট মুখে বড় কথা হয়ে যাবে। কেন ওনারা দেশের একটা সবথেকে মানে ইনভেস্টিগেটিং অথরিটি, ওনার সম্পর্কে কিছু মতামত বা কিছু বলাটা মানে আমার এলিট পক্ষে এজেন্সি মানে একেবারে। হ্যাঁ আমার পক্ষে মানে ছোট মুখে বড় কথা হয়ে যাবে। এখনো পর্যন্ত যে যে অভিযোগগুলো করেছেন সেগুলো তাহলে পরপর করে প্রমাণিত হচ্ছে, প্রমাণ হয়েছে এবং আরো তো বাকি ওনাকে আছে। 6 সেপ্টেম্বরে যে 4 জনকে অ্যারেস্ট করা হলো কি বেসিসে, আফসার আলী খান, বিপ্লব সিংহ, সুমন হাজরা, ডক্টর সন্দীপ ঘোষ, ওগুলো যা এলিগেশন ছিল সেগুলো কিন্তু প্রমাণ হয়েছে। আমার যেটা এফআইআরে ছিল, আমি এফআইআর যখন কোর্টে কেস করি তো আমার এফআইআরে মানে মা তারা ট্রেডার্স, সুমন হাজরা, তারপরে ডক্টর সন্দীপ ঘোষ, আফসার আলী খান, এদের এগেনস্টে তো আমি এলিগেশন দিয়েছিলাম, এক্সটর্শন, মানি লন্ডারিং যা যা দিয়েছিলাম, এবং সেটা তদন্ত কমিটি ওটাকে পেয়েছে। তারপরে আমি খুবই খুশি কি মানে আমার 18 মাসের লড়াই একটা মানে মানে একটা জায়গায় এলো। এখনও মানে ওরা শাস্তি সেরকম ডিক্লেয়ার হয়নি, কিন্তু আমি এক্সপেক্ট করছি কি খুব তাড়াতাড়ি ওদের মানে ইমপ্রিজনমেন্ট বা জেল কাস্টাডি হয়ে গেলে, কেন ওরা যে দোষ করেছে ওদের শাস্তি পাওয়া উচিত। নিয়তি বলুন, মহাসমাপতন বলুন, কাকতালীয় বলুন, এই শব্দগুলো খুব পরিচিত। বিশেষ করে অনেক ঔপন্যাসিকা তারা কিন্তু খুব পরিষ্কার করে লেখেন তাদের উপন্যাসে যে নিয়তির কি পরিহাস। যদি কেউ আখতার আলী সম্পর্কে উপন্যাস লেখেন তাকে বোধহয় এই লেখাটাও লিখতে হবে। বিশেষ করে এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, নিয়তির কি পরিহাস। ডক্টর সন্দীপ ঘোষ যে মুর্শিদাবাদের হাসপাতাল থেকে এলেন, সেই হাসপাতালে গেলেন, আমাদের এখানে বসে আছেন আখতার আলী, তাই তো? এরপর তো আপনার জীবনে শুরু হলো মুর্শিদাবাদ পর্ব। এবার তারপরে মুর্শিদাবাদ আমার ট্রান্সফার অর্ডার বেরোলো। প্রথমে ডক্টর সঞ্জয় বাসিস্ট এমএসবিপি আমাকে রিলিজ করতে চায়নি, আবার আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আর রোগী কল্যাণ সমিতিকে দিলাম, তারপর আমাকে রিলিজ করলো, আমি ওখানে জয়েন করলাম। জয়েনের পরে আবার একটু হাফ ছেড়ে বাঁচলেন। হ্যাঁ, এবার এলপিসি মানে হয় একটা লাস্ট পে সার্টিফিকেট, ওটা না হলে পে বিল করা যাবে না, আবার সেটা ইস্যু করে না, সেটাতেও মানে মানে কোনো দিকেই মানে শান্তি নেই, সেটাতেও ইস্যু করে না, সেটাতেও অনেক মানে কোর্টের কাগজ ফাগজ দিয়ে এইসব এটা কে করছে না মনে হলো? ডক্টর সঞ্জয় বাসিস্ট, উনি তো অ্যাজ পার ডাইরেকশন অফ ডক্টর সন্দীপ ঘোষ করতেন এগুলো বদমাশি, কিন্তু উনি করতেন। তারপরে যাই হোক আমি সেটেল করলাম, ওখানে জয়েন করলাম। জয়েন করার পরে ওখানে যাওয়ার পরে যেটা একটা বলে না ডেস্টিনি, তখন ওখানে গিয়ে ডক্টর সন্দীপ ঘোষের সম্পর্কে অনেক কিছু তথ্য আমি জানলাম। আমি এই কথাটাই বলছিলাম, নিয়তি, আইলাম নিয়তির কি পরিহাস। এইটা মানে ডেস্টিনি যে একটা বলে না কি, আমি মানে সন্দীপ ঘোষের জন্য আমি তো একটা মানে আপনি বলতেই পারেন কি উনি মানে আমাদের যা ছিল তাতে আমি ঠিক জায়গা পৌঁছে গেলাম। এবার ওখানে গিয়ে প্রথমে শুনলাম উনি একটা মেয়ে সঙ্গে মানে মানে একটা মলেস্টেশনে একটা ওনার এগেনস্টে এলিগেশন ছিল, সেটা তখনকার একটা মেয়ে কমপ্লেন করেছিল, সেটা ইনকোয়ারিও হয়েছিল, ও থানায় ফানাও ডায়েরি করেছিল, কিন্তু ওটা ওখানকার তখনকার অথরিটি চেপে দিল ম্যাটারটাকে। তারপরে যা শুনলাম সেটা তো আবার অবাক, মানে কিছুক্ষণ তো বিশ্বাস হলো না, মানে মনে হয় কীরকম মানে ভুল শুনছি কি ওনার নাকি আবার ট্রান্সজেন্ডারদের সঙ্গে নাকি সম্পর্ক ছিল। ওনার মুর্শিদাবাদে একটা ফ্ল্যাট ছিল, মাঝে মাঝে উনি ডাকতেন এইসব। প্রথমে যারা বললো আমি ভাবলাম হয়তো, কিন্তু এখন যখন এই ইন্টারভিউ দেখছি টিভিতে তখন এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি, তখন বিশ্বাস করিনি কি একটা পুরুষ বা ট্রান্সজেন্ডারের সঙ্গে এরকম সম্পর্ক, সেটা আমাকে অন ক্যামেরা বলতেও লজ্জা লাগছে, মানে খুবই খারাপ লাগছে, বাট ইট ইজ ফ্যাক্ট। কিন্তু এখানে আমারও একটা প্রশ্ন আছে, মুর্শিদাবাদে হাসপাতাল মর্গ থেকে মৃতদেহ কিছুক্ষণের জন্য সরিয়ে নেওয়া, এইটা শুনিনি, তবে উনি ইমপ্ল্যান্ট নিয়ে ওখানে দুর্নীতি করেছেন। আর এই বিপ্লব সিংহ ওখানে আবার এই কাজ করতো, সাপ্লাই করতো, তখনকার পয়সা উনি ওখানে একটা ফ্ল্যাট নিয়েছেন, বেলেঘাটা জমি নিয়েছেন, বাড়ি করেছেন। এই যে বিপ্লব সিংহ এখন জেলে আছে,
সেও আবার মুর্শিদাবাদে ওনার সঙ্গে কাজ করতো ওখানে। উনি তাহলে কি HOD ওনার একটা ছিলেন orthopedic-এ। পাকাপোক্ত টিম ছিল? হ্যাঁ, পাকাপোক্ত টিম। ওনার মানে ওনার আবার মুর্শিদাবাদে উনি সেখানেও আবার 5 কোটি টাকার মানে করেছিলেন, ইমপ্লান্ট কিনেছিলেন। গিয়ে আমি শুনলাম সে এই বিপ্লব সিংহ কাজ করতো। আমার প্রশ্ন একটাই, জানেন তো কি, মানে আমরা সব কিছু দেখে শুনে ইগনোর কি করে করতে পারি? মানুষ মানে আমি দেখছি একটা লোক খারাপ, একটা লোক ক্যারেক্টারলেস, একটা লোকের আগেনস্টে অনেক দুর্নীতি আছে, তাহলে মানে কি, মানে ল অর্ডার বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। ধরুন আপনাকে আমি একবার আপনার সম্পর্কে দেখলাম, দুবার দেখলাম, তিনবার দেখলাম, এক না একবার তো আমাকে অ্যাকশন নিতেই হবে। তো সেটা কি মানে আমি তো বুঝতে পারছি না। উনি ন্যাশনালে যখন ছিলেন ওনার এগেনস্টে ইনকোয়ারি ছিল, মুর্শিদাবাদে কমপ্লেন ছিল, তারপরে উনি এত লম্বা জার্নি, মানে সাকসেসফুল জার্নি, MSDP হলেন, প্রিন্সিপাল হলেন, মানে তারপরে আবার উনি সম্মানও পেয়েছেন, জানেন তো? মানে আপনি জানেন না, স্বাস্থ্য সম্মান, ওনাকে আবার সম্মানিত করা হয়েছে ডক্টর সন্দীপ ঘোষকে। মানে এটা শুনে তো আমার মানে একটা মানে ক্রাইম স্টোরি আপনি বলতে পারেন, কি একটা ক্রিমিনাল কিভাবে যে সাকসেস হয়। তাহলে কি উনি একটা মুখোশ পরে ক্রাইম করছে, মুছে দিচ্ছে। একটা কি ভদ্রলোকের মুখোশ পরে তিনি তার অন্তরালে এই অন্ধকারের কাজগুলো চালিয়ে গেছেন। এবং ওনাকে যারা সাপোর্ট করেছে তাদের ব্যাপারেও আপনি দেখে নিন, তাদের সঙ্গে মিলিয়ে নিন কি ওনাকে কিভাবে, ওনার এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি। ধরুন আমি 10টা কমপ্লেন করলাম একটা লোকের এগেনস্টে, আমার প্রশ্ন একটা না একটা কমপ্লেন তো খুঁটিয়ে দেখা উচিত। বান্ডেলস অফ কমপ্লেন কি হলো, মানে কি, মানে ওটাও কি মানে ভ্যানিশ হয়ে গেল? সেটা আমার তো মাথায় আসে না। আমার এগেনস্টে একটা যদি কমপ্লেন হয়, কালকে ডিপার্টমেন্ট একটা ইনকোয়ারি বসিয়ে দেবে, জানেন? আপনি একটা চিঠি লিখুন, কালকেই আমাকে জিজ্ঞেস করা হবে, এক্সপ্লানেশন, কমপ্লেন করা হবে, হ্যাঁ তোমার এগেনস্টে একটা কমপ্লেন পড়েছে, সে অনেক কিছুই হয়ে যাবে, অনেক দূর জল গড়িয়ে যাবে। তাহলে শক্তিশালী ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে লড়াই হচ্ছিল আক্তার আলীর। সেই সময় সবাই তার পাশে ছিল। আপনি যে অভিযোগ করছেন যে তার মাথার উপরে ছিল ডক্টর সুদীপ্ত রায়, যিনি বিধায়ক এবং তিনি বিভিন্ন জায়গায় রয়েছেন, খুব প্রভাবশালী লোক, তিনি তার মাথার ওপর ছিলেন। আপনি জানেন না তার উপরে কে ছিলেন, বা আপনি বলতে চান না, ঠিক আছে, আপনাকে এটা নিয়ে আমি জোরও করব না। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আবার বলিয়ান হয়ে উঠেছেন। এটা কি কোথাও মনে হচ্ছে সত্যের জয় হচ্ছে? দেখুন, আমি এই কেসগুলো তো অনেক আগে করেছিলাম, কিন্তু আমার মনে হয় এই 9 তারিখে দুর্ঘটনা হওয়ার পরে, মানে যদিও এটা খুবই আনফর্চুনেট, তিলোত্তমার যে মৃত্যু দুর্ঘটনাটা হওয়ার পরে, এই যে আমি প্রথম সিঙ্গেল পারসন যে ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে রিটেন কমপ্লেন বিভিন্ন জায়গা করেছিলাম, সেগুলো অটোমেটিক্যালি উঠতে চলে আসে। অটোমেটিক্যালি সেটা সবথেকে আগে ওই ভিজিলেন্স কমিশনের চিঠিটা ওঠে। এবার এখান থেকে বলছি, ভিজিলেন্স কমিশনের চিঠি তারপরে সোশ্যাল মিডিয়া ছড়ায়, তারপরে গভর্নমেন্ট আবার বাধ্য হয় একটা SIT কমিটি তৈরি করতে। এবার একটা SIT কমিটি 16ই আগস্ট গঠন হয়। আমার ওই ভিজিলেন্স কমিশনের লেটারে তারপরে আমাকে স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করা হয়। ফোন করার পরে আমি যাই স্বাস্থ্য ভবনে, এবার আমার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। এবার রেকর্ড করার পরে আমি কিছুক্ষণের জন্য ভাবি কি এখন যদি আমি মুখ বন্ধ করে থাকি, যদি কিছু না বলি, তাহলে এটা ওই মেয়েটা যে প্রাণ হারালো তার সঙ্গে অন্যায় হয়ে যাবে। তারপরেই আমি সেই লেট নাইটেই আমি তালা পিএসে যাই ওর বিরুদ্ধে FIR করতে। তখন তালা পিএস রিফিউজ করে দেয়, FIR নেয় না। সেটা ধরুন, তখন কি টালা পিএসের ওসি তিনি আপনার সঙ্গে কথা বলেছিলেন? অ্যাডিশনাল ওসি ছিলেন। অ্যাডিশনাল ওসিকে ফোন করলো, ও আবার রিফিউজ করলো, বললো FIR নেওয়া যাবে না। হ্যাঁ, আমরা রিসিভ করে দিচ্ছি, আপনারা কমপ্লেন দিয়ে যেতে পারেন। তো ওনারা এমনি রিসিভ করে দিলেন। এটা নির্যাতিতার মৃত্যু এবং ধর্ষণের কতদিন বাদে? 9 তারিখে ঘটনা হয়েছিল, এটা 19 আগস্ট। মানে তাহলে ঠিক 10 দিন বাদে আপনি যখন অভিযোগ করতে গিয়েছিলেন, তখন আপনার কথা মোতাবেক টালা থানার অ্যাডিশনাল ওসি এবং ওসি তারা আপনার FIR নেয়নি। এবং আমার সঙ্গে আমার অ্যাডভোকেটও ছিলেন এবং কিছু মিডিয়ার লোগো ছিল। তারপরে আমি মিডিয়াকে বললাম কি FIR নেয়নি, বাট রিসিভ করে দিয়েছে। ঠিক পরের দিন আমি অনারেবল হাইকোর্টে একটা কেস ফাইল করি 20 তারিখে। এটা কি বিবেকের তাড়নায় করলেন? বিবেকের, তার কারণ এখন যদি আমি ওকে ছেড়ে দিই
তাহলে এটা ইনজাস্টিস হবে। ওই মেয়েটা যে প্রাণ হারিয়েছে তার, আর আমার তো সফট কর্নার স্টুডেন্ট ছিল, এবার আগেও আমি আমার লড়াইটা, সংগ্রামটা, আমার যুদ্ধটা স্টুডেন্টদের জন্যই শুরু করেছিলাম। না, এটা যেমন ঠিক, আবার এটাও তো ঠিক। এই মুহূর্তে ডক্টর সন্দীপ ঘোষ একসময় যে আপনাকে নিষ্পেষণ করেছে, আপনার ওপর সমস্ত ধরনের অত্যাচার করেছে, আপনার মেয়ে, আপনার স্ত্রী তারাও রক্ষা পায়নি, আপনার গাড়ি থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে অ্যাটেন্ডেন্ট কেড়ে নিয়েছে, এটাই তো ঠিক সময় যুদ্ধে যখন আপনার প্রতিপক্ষ বেকায়দায় পড়েছে ঠিক সেই সময় তাকে তীরবিদ্ধ করা। মানে এটা আপনি বলে নয়, এটা কর্ণ এবং অর্জুনে, কর্ণের রথের চাকা বসে যাওয়ার সময়ই তো মহাবীর অর্জুন মহাবীর কর্ণকে এইভাবে বধ করেছিল। সুতরাং আপনি সেই কাজটাই করেছেন। না, আমি সত্যর লড়াই লড়েছি, আর এটা জিত আমার না, এটা সত্যর জিত, এটা আমার ওই ছাত্রদের জিত যারা, আপনি শুধু আমাকে দেখছেন কিন্তু আমি এই লড়াইটা লড়তে বাধ্য হলাম কেন? তার মধ্যে অনেক ছাত্র আছে যারা সামনে আসেনি কিন্তু তারা ভিক্টিমাইজ হয়েছে, তারা অনেক রকম তাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি তো কেউ আর ফিরিয়ে দিতে পারবে না। তা আমার মনের এইটাই শান্তি কি ওদের হয়ে আমি এই লড়াইটা লড়েছি, এই লড়াইটা মানে সত্যর জয়, এটা আমার ব্যক্তিগত লড়াই নয়। আর যদি তিলোত্তমা জাস্টিস পায় সেটাতেও আমার মনে শান্তি। তবে আগে থেকে বোধহয় আপনার কথায় যদি স্বাস্থ্য দফতর বা কর্তৃপক্ষ সজাগ হতো, আমি তো দেখুন, আমি তো একটা জিনিসই আমি বারবার বলছি কি, আমার এগেনস্টে যদি 10টা কমপ্লেন হয় তাহলে একটা না একটা তো কোথাও মানুষের ভাবা উচিত, ঠিক আছে আমি করলাম, ধরুন উনি করছেন, উনি করছেন, উনি করছেন, তাহলে ভাবা উচিত কি সবাই এর বিরুদ্ধে কমপ্লেন করছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, খুঁটিয়ে দেখা উচিত। ঠিক আছে, আক্তার আলী ছোটোখাটো অফিসার, একটা ডেপুটি সুপার, একটা নন মেডিকেল অফিসার, লোক পাত্তা দেয়নি, আমার পুরো কমপ্লেনকে আমি ধরে নিলাম ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। কি বলছেন, ঠিক আছে, কি বলছেন, ফেলে দেওয়া হলো, কি বলছেন? আমি আমার এক বছর পরে এই জিনিসটা জুলাই 2023-এ আমি কমপ্লেন করেছিলাম। এতদিন একটা কমিউনিকেশন নেই, নট আ সিঙ্গেল কমিউনিকেশন। আমি কমপ্লেন করেছি, তার এগেনস্টে ইনকোয়ারি হয়েছে, কিছু হয়েছে, বা আমাকে ডেকেছে বা আমাকে ইনফর্ম করা হয়েছে, আমি কিছুই জানি না, কোনো অ্যাকশন কিচ্ছু হয়নি। তা আমি বলছি আরও তো লোক কমপ্লেন করেছে, তার মানে মানুষ যে কমপ্লেন করছে, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে কি কর্তব্য না, দায়িত্ব না দেখার? অবশ্যই। কিন্তু ডক্টর, আমি আপনাকে বলছি, যারা ডক্টর, যারা ডাক্তার, তাদের প্রতি খুব শ্রদ্ধা রেখে বলছি, সাংবাদিক হিসেবে আমি তো অনেক সময় গ্রাউন্ড সাংবাদিকতা দেখেছি। একজন ডেপুটি সুপার, তার গুরুত্ব অপরিসীম, অপরিসীম সাধারণ মানুষের জন্য, অপরিসীম ডাক্তারদের, চিকিৎসকদের মধ্যে রেষারেষি থাকলেও ডেপুটি সুপারই সেখানে অত্যন্ত সুচারুভাবে হাসপাতালটাকে চালিয়ে নিয়ে যান। পুলিশে যেমন সাব ইন্সপেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তার উপর দাঁড়িয়ে আছে গোটা দেশের পুলিশি ব্যবস্থা, তেমনি ডেপুটি সুপার পদটা এতটাই গুরুত্বপূর্ণ, সমস্ত হাসপাতাল দাঁড়িয়ে আছে ডেপুটি সুপারদের ওপর। আপনি কি মনে করেন রাজ্যে এই সন্দীপ ঘোষ একটাই? এতগুলো মেডিকেল কলেজ আছে রাজ্যে, অন্যান্য মেডিকেল কলেজে এরকম সন্দীপ ঘোষ নেই, বা এইরকম আরজি করের মতো এইরকম দুর্নীতি অন্যান্য মেডিকেল কলেজে হয় না? না, আমি আমার যখন কমপ্লেন কোর্টকে করেছি তখন আমি আমার কমপ্লেনে মেনশন করেছি কি এটা একটা নেক্সাস আছে এবং এই নেক্সাসকে ভাঙতে হবে, যার জন্যে আমি সিবিআই তদন্ত চাইছি। এবার অনারেবল কোর্ট অর্ডার পাস করেছে তার বেসিসে, এবং আমার সেকেন্ড ডেটেই উনি কিন্তু সিবিআইকে এই কেসটা হ্যান্ড ওভার করে দিয়েছে, এবং সিবিআই অ্যাকর্ডিংলি 15 লোকেশনে রেডও করেছে। আর আমার মনে হয় কি এইটাতে কিছু লোক, আপনি জানেন 4 জন অ্যারেস্ট হয়েছে, এখনও ইনভেস্টিগেশন আন্ডার মানে প্রসেস আছে ইনভেস্টিগেশন, আবার নেক্সট ডেট পড়েছে নভেম্বর মাসে। তো আমি আশা করছি এই নেক্সাস কিন্তু এবার ভেঙে যাবে। আর তার মধ্যে অনেক কিছু প্রকাশ হয়েছে, ধরুন এই যে থ্রেট কালচার, বিভিন্ন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর, তাদের সাসপেন্ড করা, বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান থেকে নিয়ে, নর্থ বেঙ্গল থেকে নিয়ে, আপনি মানে এটা আমি নিউজে আমি রেফারেন্সেই বলছি, রেগুলার বেসিসে খবর পাচ্ছি। তো এইটা এক ধরনের অ্যাচিভমেন্ট অ্যাগেনস্ট কারাপশন, কি এই যে কারাপশনের বিরুদ্ধে আমি যে লড়ছিলাম তার কিন্তু এটা ফল।
এবার এটার জন্য শুধু আমি না, এখানকার জনতা, এখানকার স্টুডেন্ট সবাইকেই আমি কিন্তু স্যালুট জানাই। তার কারণ ওরাও লড়ছে, আমি অন্য একটা প্ল্যাটফর্মে লড়ছি, ওরা ফ্রন্টে লড়ছে, ওরা আন্দোলন করছে। ওদের আন্দোলনের জন্যও থ্রেট কালচার কিন্তু ওরা শাস্তি পেয়েছে, এবার সবাই হাওয়া হয়ে গেছে। তা আমি ওই জুনিয়র ডাক্তার এবং আমি স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি ওরাও ওদের লড়াইটা চালিয়ে যাচ্ছে, যার জন্য এদের ব্যবস্থা করা গেছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার প্রশ্নটা ওই দিনটা নিয়ে, ঘটনার দিনটিকে নিয়ে, যেদিন তিলোত্তমার এই ঘটনাটি ঘটে। সেই দিন তো আপনি নিশ্চয়ই মুর্শিদাবাদে কর্মরত। আমরা জানি একটা নেক্সাস চলছিল, সেই একটা অভিযোগ ছিল এবং একটা পক্ষেও ছিল, মানে সন্দীপ ঘোষের পক্ষেও কিছু লোক ছিল এবং বিপক্ষেও কিছু লোক ছিল। সরকারের তরফ থেকে যে অভিযোগটা, মানে যে যুক্তিটা খাড়া করা হচ্ছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে লাখো লাখো অভিযোগ ছিল এবং তিনি যে একটা অভিযুক্ত বিভিন্ন তিনি নিজেও সেটা জানতেন এবং সেই সমস্ত জানা সত্ত্বেও যদি এই ধরনের ঘটনা ঘটাতে হয় এবং তার মধ্যেই ঘটনা ঘটাতে হয়, সেক্ষেত্রে আরজি করের প্রেমিসিসটাই কি তার কাছে সুবিধার ছিল? তিনি কি ওইখানেই ঘটনাটা ঘটাতেন? এমন কি হতে পারে যে তাকে এই বিভিন্ন অভিযোগের ঘেরার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে তার বিপক্ষে যারা ছিল সেই সমস্ত লোকেদের ষড়যন্ত্র? না, এটা তো ঠিকই। আরজি কর ওর একটা কনফিডেন্সের জায়গা ছিল, ওখানে ওর একটা মানে রামরাজ আপনি বলতে পারেন, একটা মানে সাম্রাজ্য ওখানে ও চালাচ্ছিল। এবার একটা মানুষের যেটা হয় না, একটা কথা আছে, মাইট ইজ রাইট। এবার যখন মানুষ খুব পাওয়ারফুল হয়ে যায়, খুব শক্তিশালী হয়ে যায়, তখন মানুষ অন্ধ হয়ে যায় কি আমি যেটা করব, যা করব। তা আমার মনে হয় এটাতে তদন্ত কমিটি খুব ডিপলি এটাকে ইনভেস্টিগেট করছে, তার ফল আমাদের চোখের সামনে আছে। ওরা তালা পিএসে এসএসটিওকে, অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষকে আবার এই কেসে অ্যারেস্ট করেছে এবং ওরা এটাতে ইন্ট্রোগেশন করছে হয়তো। তো লেট দেম ইনভেস্টিগেট অ্যান্ড ওয়েট। আমরা একটু ওয়েট করি, তার কারণ এটা তো ছোটোখাটো কেস না, ধর্ষণ মার্ডারের কেস, রেপ কেস এটা। তো এটাতে যারা তদন্তকারী তারা মানে ডে অ্যান্ড নাইট ওনারা করছেন। তো এইটাতে ফাট করে ল্যাটারালি কিছু মানে মন্তব্য করাটা উচিত হবে না, একটু ওনাদেরকে সময় দিতে হবে ওনারা। এবং সুপ্রিম কোর্টেও তো জমা দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট, তা আমরা একটু ওয়েট করি এটার জন্য। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে 3টে প্রশ্ন করব। এই 3টে প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের ঘটনা এবং ডক্টর সন্দীপ ঘোষের, তিনি যদিও খুব অত্যন্ত মেধাবী চিকিৎসক, অর্থোপেডিক, এবং অনেকেই বলেন অত্যন্ত মেধাবী এবং যেভাবে পড়াশোনা করে তিনি চিকিৎসক হয়েছেন সেটা খুব গর্বের, কিন্তু এটা খুব দুঃখের। চিকিৎসা না করে তিনি অন্যান্য বিষয়ে জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই বজ্র অর্থাৎ ওয়েস্ট যে সমস্ত রয়েছে তার বিক্রির অভিযোগ রয়েছে অন্যান্য দুর্নীতি এবং বিশেষ করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, টাকা দিয়ে পাশ করানো, অনার্স দেওয়া, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি এই যে মধুচক্র বলবো না, কিন্তু উচ্ছৃঙ্খলতায় কোথাও মদত দেওয়া নিজের সিন্ডিকেটকে এবং সিন্ডিকেট তৈরি করা, এই বিষয়টাও কিছুটা হলেও প্রমাণিত। আপনার কথাতেও সেটা প্রমাণিত, আপনার দাবি যদি সত্যি হয় তাহলে তাই। কিন্তু যে দুটো এখনও জানা যায়নি, একটা হচ্ছে এটা জানা গেছে এটা তার ব্যক্তিগত ইচ্ছে, তিনি নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার, তার যৌন যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে খবরটা এখনও পাওয়া যায়নি, মৃতদেহ অর্থাৎ নেক্রোফেলিয়া, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা, এই বিষয়ে কি কোনো তথ্য আপনি জানেন? না, এই বিষয়ে আমি কিছু জানি না। যেটা জানি না ওটা নিজে থেকে তো আর বলতে পারবো না, এটা ব্যাপারে আমি জানি না। দ্বিতীয় আবার প্রশ্ন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়। অনেক সময় শোনা যায় হাসপাতালে রোগী ভর্তি হয় এবং এরকম অনেক সময় অভিযোগও শোনা গেছে যে তাদের কিডনি বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়। এই ধরনের অভিযোগ কি ডক্টর সন্দীপ ঘোষের বা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন? দেখুন, এগুলো মানে শোনার কথা, কিন্তু কোনো জিনিস যেরকম আমি যে কথাগুলো বললাম তার এভিডেন্স, ডকুমেন্ট বা কোনো না কোনো ফর্মে মানে এভিডেন্স আছে সাপোর্টিভ। এবার এটা দু একজন বলেছে, মিডিয়াতেও বলেছে, কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি জানি, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর, যে কোনো অর্গ্যানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে গ্রিন করিডর লাগে,
গ্রিন করিডোর, মানে আপনি শুধু বার করলেন, বার করে ধরুন মুর্শিদাবাদ, ওখান থেকে বার করে আপনি কলকাতা আনতে পারবেন না, তার কারণ ওর একটা টাইমিং আছে, কিন্তু কলকাতা থেকে তো কলকাতায় নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ওর একটা মিডিয়াম আছে। এবার এটাতে একটা মানে এমন না একটা সার্জনকে বার করতে হবে, তো এটাতে কিছু বলাটা খুব ডিফিকাল্ট। এবার এটা মনে হয় না এটা পসিবল, এই সেট আপে ইনফ্রাস্ট্রাকচারে পসিবল না। তা এটা তো আবার নাকি গরু ছাগল কেটে একটা বার করে কিডনি, ওখান থেকে কিডনি তারপরে একটা লিভিং বডিতে তাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তার আর্টারি আছে, তার ভেন আছে, সব জিনিসটাকে আপনাকে এবার তার একটা মিডিয়াম আছে, যেই মিডিয়ামে আপনাকে নিয়ে যেতে হবে। তা আমার মনে হয় না এটাতে ফ্যাক্ট আছে। এভিডেন্স যদি পাওয়া যায় তাহলে হয়তো, তাহলে এটা যদি হয় তাহলে এর সঙ্গে তো আরও লোক তার কারণ বার করতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে শুধু চিকিৎসক নয়, তাহলে সমাজের অন্যান্য স্তরের একটা বিরাট চক্র। তবে যেভাবে আপনি যে ঘটনা বলছেন, এই ঘটনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এগুলোকে খুঁটিয়ে দেখা উচিত, যদি কিছু থাকে তাহলে এটা খুবই বাজে, এবং এটা তদন্ত করে বার করে এটা যারা দোষী তাদের ইমিডিয়েট শাস্তি দেওয়া উচিত। এগুলো তো অসামাজিক কাজ না। ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় রায়, তাকে আপনি নিজে দেখেছেন? দেখুন, ডক্টর সন্দীপ ঘোষের যে সঞ্জয় রায় আছে, তখন অতটা সঞ্জয় রায় পপুলার ছিল না, এর নামটা অত পরিচিত ছিল না, যার জন্যে তখন তাকে তো সেরকম আইডেন্টিফাই করা যায়নি। বাট এটা যখন ওর বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম, তখন মনে হলো একে হয়তো সন্দীপ ঘোষে তো অনেকগুলো বাউন্সার নিয়ে ঘুরতো, তখন মনে হয় কি একে কোথাও দেখেছি, বাট আই এম নট 100% শিওর, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ একে দেখেছি। একটা সূত্রের খবর রয়েছে একজন পুলিশের কর্তা মানে আমি বিরাট কোনো পুলিশ কর্তা বলছি না, তার সঙ্গে সন্দীপ ঘোষের খুব ভালো যোগাযোগ ছিল, এবং এই সঞ্জয় রায়কে তিলোত্তমা বা অভয়া মিশনে কাজে লাগানোর জন্য বেশ কয়েক মাস আগে তাকে চেয়ে নেওয়া হয়েছিল, এবং এই সঞ্জয় রায়কেই বেছে দেওয়া হয়েছিল কারণ সেও বিকৃতকামী এবং সেই এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং অনেকে মনে করেন যে সেই দিন রাত্রে অভয়ার সঙ্গে যারা ছিলেন সঙ্গীরা, তাদের মধ্যেও ডক্টর সন্দীপ ঘোষের সিন্ডিকেটের অনেকেই ছিলেন, যাদের অভয়া জানলেও চিনতে পারেননি, বুঝতে পারেননি তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং গোটা ঘটনা হয়ে যাওয়ার পর সঞ্জয় চলে আসে একেবারে যাকে বলে সুপারি কিলারের মতো, অর্থাৎ শেষ নাটকটা সে করে বেরিয়ে যায়। আপনি মানেন এই তত্ত্ব? দেখুন, কিছু জিনিস যেহেতু এটা সিবিআই তদন্ত করছে এবং কলকাতা পুলিশ সিবিআই মিলে অ্যারেস্টও করেছে, আর সেখানে আমার মনে হয় এখনই আই এম নট ইন আ সিচুয়েশন টু পাস এনি কমেন্ট, বাট এটা ইনভেস্টিগেশন চলছে। আমরা এটা অ্যাসেস করতে পারি কি এটার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট থাকতে পারে, অবশ্যই এটা অ্যাসেস করতে পারি আমরা। অবশ্যই অসংখ্য এবার এটার জন্য আমরা ওয়েট করছি এবং আমরা কঠোর শাস্তিও মানে চাইব, যদি থাকে তাহলে কঠোর শাস্তি, একদম মানে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। আখতার আলী জানেন না তিনি পেনশন পাবেন কিনা, আখতার আলী জানেন না তিনি এইভাবে মুখ খুলে আর কি কি বিপদের সম্মুখীন হবেন। আখতার আলী জানেন না তার মেয়ে এবং স্ত্রী যেহেতু এই রাজ্যে থাকে না, তাদের সঙ্গে আবার কবে দেখা হবে। কিন্তু আখতার আলী এখনো পর্যন্ত নিশ্চিত সত্যের জয় হবে। আমরা সবাই সেটা চাই। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস, চোখের জল যারা পাপ করে, অন্যায় করে, তাদের ঠিক ধরিয়ে দেয়। আর এখানে তো অভয়ার চোখের জল পড়েনি, চোখ থেকে লাল রক্ত পড়েছে। সুতরাং নিশ্চয়ই কিছু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য।